সেকেন্ড লিংকে আসতেছে না, না ফার্স্ট লিংক কোনটাতে? হ্যাঁ, আমার কানেক্টেড। আচ্ছা, একটু কাইন্ডলি আপনারা মিউট করে বলতে হবে যে কোন লিংকটাতে জয়েন জয়েন সেকেন্ডটা, তাই না? রাইট। ওকে, আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান সানি, পাথফাইন্ডার রিসার্চ এন্ড কনসালটেন্সি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভালো আছি সবাই? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ। ওকে, মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের পার্টিসিপেন্টরা একে একে জয়েন করছেন। আহ, তো আমাদের পাথফাইন্ডারের যে সেশন গুলো আহ, আজকেই তো বোধহয় সবাই প্রথম জয়েন করেছেন, না? এর আগে আমাদের কোনো লাইভ সেশনে কারো কি জয়েন করার সুযোগ হয়েছিল? না ভাই। সবাই প্রথম, না? ওকে, ফাইন। তো আমাদের ক্লাসগুলো যেটা হয় সাধারণত এটা আমাদের রেগুলার যে ব্যাচগুলো ক্লাস করে ওনাদের ক্ষেত্রেও, বা আমরা এরকম যে ভলেন্টারি সেশন গুলো নিই ওই সেশন গুলোতেও আমরা চাই যে আমাদের ক্লাসগুলোতে যেন টু ওয়ে একটা ইন্টারাকশন হয়। এরকম না যে শুধু আমরা বলে যাব আপনারা শুনে যাবেন, এরকম না। যে কোনো বিষয় যখন আমরা লেকচার দিব, যখন রেসপন্স করার কথা বলা হবে, একটু কাইন্ডলি রেসপন্স করলে ভালো। আর ডিসকাশনের মাঝে যদি কেউ কিছু বলতে চান তাহলে হ্যান্ড রেজ যে অপশনটা আছে, যদি হ্যান্ড রেজ করা হয় দেন ইনশাআল্লাহ আমরা বলার সুযোগ দিব, তখন বললে ভালো হয়। হ্যাঁ, এই মোটামুটি। এর আগে আমরা হচ্ছে আপনাদেরকে আপনারা রেকর্ডেড ক্লাস দেখেছেন। ওই রেকর্ডেড ক্লাসগুলোর মধ্য থেকে আপনাদের কোনো যদি কোয়েরিজ থাকে বা আজকের লাইভ সেশন নিয়ে আপনাদের যদি কোনো এক্সপেকটেশন থাকে সেটা আমাদেরকে শেয়ার করলে দেন হচ্ছে আমরা আজকে ডিসকাশনটা শুরু করবো ইনশাআল্লাহ। একে একে শুরু করলে ভালো হয় ইনশাআল্লাহ। যে কেউ ভাই, গ্রুপে একটা লিংক দিয়েছিলেন, আহ ওইটা শুধু দেখতে পেরেছি আর কি, লাইভ ক্লাসের। এছাড়া আর কোনো লিংক আমি পাই নাই ওইভাবে আর কি। হ্যাঁ, গ্রুপে গ্রুপে যে ইউটিউবের যে লিংকটা দেওয়া হয়েছে আমি সেটা নিয়ে কথা বলছি। আমরা যে রেকর্ডেড ক্লাস দেখেছি ওখানে আমাদের কোনো কোয়েরিজ আছে কিনা। ওই রেকর্ডেড ক্লাস থেকে আমি জানতে চাচ্ছি যে কোনো কোয়েরিজ আছে কিনা, না সবগুলো বিষয় আমরা বুঝতে পেরেছি। এবং হচ্ছে আমাদের আজকে যে লাইভ ক্লাসটা এখানে আমাদের এক্সপেকটেশনটা কি, দেন হচ্ছে ইনশাআল্লাহ আমরা ডিসকাশনটা শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আহ, এখন আমরা 5 to 6 মিনিটের মধ্যে চাচ্ছি যে আমরা আমাদের আজকে ডিসকাশনটা শুরু করি। এই জন্য আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসের ফিডব্যাক প্লাস আপনাদের অনগোয়িং ক্লাসের এক্সপেকটেশনটা জানতে চাচ্ছি। কেউ কি কিছু বলতে চায়? না হলে ইনশাআল্লাহ আমরা ডিসকাশনটা শুরু করি। হ্যাঁ, ইনশাআল্লাহ। কালকে যে আমাদের রিসার্চ প্রপোজাল ছিল ওখানে বেশ মাশাআল্লাহ আমাদের যিনি কোঅর্ডিনেটর আছেন শরীফ আহমেদ সাজ্জাদ বেশ ডিটেলস ইন ডেপথ ডিসকাশন করেছেন। উনি একটি রিসার্চ প্রপোজালের কি কম্পোনেন্ট গুলো কি কি হয়, কি কি এলিমেন্টস নিয়ে রিসার্চ প্রপোজাল হয়, তাই না? সেটা নিয়ে বেশ থরো ডিসকাশন ছিল। তো আজকে আমরা হচ্ছে যে রিসার্চ প্রপোজাল নিয়ে একটু হ্যান্ডস অন রিসার্চ প্রপোজাল ডেভেলপ করার চেষ্টা করব।
তো এটা নিয়ে আমরা ওয়ার্ডে ফাইলে কাজ করব এবং যখন যে বিষয়টা প্রয়োজন সেটা কিভাবে নিয়ে আসা যায় ওই বিষয়টা নিয়ে আমরা একটু ডিসকাস করব। তো কালকের ক্লাসটা সম্পর্কে আপনাদের ফিডব্যাকটা থাকলে তারা আমার আজকে ডিসকাশনটা করতে সুবিধা হবে আসলে। স্যার রিসার্চ গ্যাপটা নিয়ে একটু আলোচনা করলে ভালো হতো। ওকে, আর কারো কোনো কোয়েরিজ? আসসালামু আলাইকুম, আমি ফাতারা জাহান বলছিলাম। আমি অ্যাকচুয়ালি একটা রেকর্ডেড ক্লাসে পেয়েছি, সেটা হচ্ছে রিসার্চ প্রপোজাল কিভাবে লিখতে হবে এটার উপর একটা থরো টেমপ্লেট আকারে দেওয়া ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে ক্লাসটা আরেকটু মানে টপিকস গুলো আরেকটু স্লোলি বললে ভালো হতো, আরেকটু আরেকটু ইলাবোরেট লাইক হচ্ছে একটু এক্সাম্পল দিয়ে বললে বেটার হতো। বিকজ আমরা যারা নতুন আছি, যারা রিসার্চ বিষয়ে পড়াশোনা করতে চাচ্ছি বা বুঝতে চাচ্ছি যে কিভাবে রিসার্চ প্রপোজাল লিখতে হয়, তো তাদের জন্য আসলে ফ্রম দ্য স্ক্র্যাচ থেকে তো শুরু করছি। সো আমাদের জন্য একটু বেটার হতো এটা, ইন মাই অপিনিয়ন আমি এটা থিঙ্ক করছি। ওকে, জি, থ্যাংক ইউ সো মাচ আপনার অবজারভেশনের জন্য। আর আর কেউ কিছু বলবো? ওকে, তাহলে আবার হচ্ছে আমাদের যে পিএইচডি প্রপোজালের যে ডিসকাশনটা সেটা আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে যে আমরা থিওরিটিক্যাল যে ডিসকাশনটা আছে সেটা আমরা স্লাইড বেস করব, আর একটা হচ্ছে যে এক্সাম্পল বেসড যে ডিসকাশনটা সেটা আমরা হ্যান্ডস অন করবো। হ্যাঁ, কোনো একটা রিসার্চ প্রপোজাল নিয়ে এবং বিভিন্ন যে পিএইচডি যে রিসার্চ প্রপোজাল গুলো থাকে ওগুলো অ্যাকসেপ্টেড হওয়ার আগে কি পর্যায়ে থাকে আর কোন পর্যায়ে গেলে সেটা অ্যাকসেপ্টেড হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা বেশ লাইভ একটা ডিসকাশন হবে। এই জন্য এই জিনিসটা আসলে আমরা আমাদের লাইভ ক্লাসের জন্য রেখেছি। হ্যাঁ, যেমন এখানে আমরা একটু বলি যে আমাদের হচ্ছে একটা রিসার্চ প্রপোজাল যখন আমরা ডেভেলপ করতে যাব, মোটা দাগে কয়েকটা বিষয় আমাদেরকে চিন্তা করতে হবে। প্রথম হচ্ছে যে আমরা রিসার্চ প্রপোজাল করতে চাচ্ছি, আমরা আসলে রিসার্চ প্রপোজালটাতে কোন বিষয় নিয়ে আমি রিসার্চ প্রপোজাল ডেভেলপ করতে চাই। হ্যাঁ, সেটাকে যে বিষয়টা নিয়ে আমরা রিসার্চ প্রপোজাল ডেভেলপ করতে চাই সেটা আমরা হচ্ছে কি বিষয়ের উপর আমি রিসার্চ করব সেটাকে মাথায় নিয়ে কিন্তু আমাকে রিসার্চ প্রপোজালটা ডেভেলপ করতে হবে। হ্যাঁ, তো আমরা যদি চিন্তা করি যে আমরা একটা রিসার্চ প্রপোজাল আমরা চিন্তা করি, আমরা যদি ডেভেলপ করার চেষ্টা করি, স্ক্রিন কি দেখা যায়? ওয়ার্ড স্ক্রিনটা দেখা যায়? জি, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। ওকে, আমি একটু বড় করে নিই ফন্ট সাইজটা, তাহলে ডিসকাস করতে সুবিধা হবে। ওকে, তাহলে প্রথম হচ্ছে রিসার্চ প্রপোজালের জন্য আমি কোন বিষয়টা নিয়ে রিসার্চ করব, কোন টপিকটা নিয়ে রিসার্চ করব, এটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, তাই না? তাহলে এক নম্বর বিষয় হলো একটা রিসার্চ প্রপোজাল ডেভেলপ করার জন্য আমাকে টাইটেল অথবা টপিক সিলেকশন করতে হবে, রাইট? এই টপিক সিলেকশনের বিভিন্ন বিষয়ের উপর কালকে আপনারা থিওরিটিক্যাল একটা ডিসকাশন পেয়েছেন যে কোন কোন বিষয়কে মাথায় নিয়ে আমরা হচ্ছে টপিক সিলেকশন করব, তাই না? রিসার্চ টাইটেল কিভাবে সিলেক্ট করে। তাহলে এখন আমরা হচ্ছে একটু প্র্যাকটিক্যালি দেখবো যে এজ এ বিগিনিয়ার যে আমরা কিভাবে কোন বিষয় নিয়ে রিসার্চ করতে হয়, কোন বিষয়ে রিসার্চ করলে সেটা আমি ভালো জায়গায় পাবলিশ করতে পারবো এবং হচ্ছে ভালো ভালো যে
যে জার্নালগুলো আছে অথবা আমার ফিল্ডে যারা রিনাউন্ড সায়েন্টিস্ট আছে তারা এখন কোন ধরনের রিসার্চ গুলো করছেন, এই আইডিয়াটা আমরা কিভাবে জেনারেট করব। হ্যাঁ, সেটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, রিসার্চারদের জন্য একটা আইডিয়াল আমাদের একটা সার্চ ইঞ্জিন আছে, সেটা হচ্ছে গুগল স্কলার। ঠিক আছে, আমরা গুগল স্কলারে চলে যাব। রাইট, আমরা গুগল স্কলারে চলে গেলাম। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন গুগল স্কলারে? জি, দেখতে পাচ্ছি। ওকে ফাইন, আপনারা আমাকে একটু টপিক বলেন, যে টপিক নিয়ে আমরা যে একটা টপিক বলেন যেটা নিয়ে আমরা আজকে রিসার্চ প্রপোজালটা ডেভেলপ করব। আর পাথফাইন্ডারের ক্ষেত্রে একটা বিষয় হলো আমাদের কোনো কিছু গুছানো থাকে না, আমরা একদম র কাজ করি। যে যখন আপনার ডেস্কে বসবেন, আপনার টেবিলে বসে আপনি কাজ করবেন, তখন আপনি কিভাবে শুরু করতেন ওইভাবেই আমরা একদম শুরু করি। আপনারা বলেন যে কেউ দুই একটা টপিক আমাকে সাজেস্ট করেন যেটার উপর আমি একটা রিসার্চ প্রপোজালের একটা স্ট্রাকচার রেডি করার চেষ্টা করব। ওকে, ভাই উনি বলেন। চিকনগুনিয়া জি, হ্যাঁ, চিঙ্গু যে কেউ বলেন, কাইন্ডলি একে একে বলেন। ইনি বলেন আর কি। ফাইন, তারপর ভাই চিকনগুনিয়া কি বলেছেন? চিকনগুনিয়া চিকুনগুনিয়া। ওকে ফাইন, তারপর ব্লু ইকোনমি ব্লু ইকোনমি। ওকে, তারপর এডুকেশন এডুকেশন। ওকে, আর ম্যানেজমেন্ট, কি ধরনের ম্যানেজমেন্ট? বিজনেস ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট। রাইট, তারপর AI driven journalism. এআই জার্নালিজম। ওকে, এআই বেসড জার্নালিজম। ওকে, আর কিছু? ওকে, আমরা একটা কাজ করার চেষ্টা করি, যেটা আমরা বেশ কয়েকটা কিওয়ার্ড পেয়েছি। হ্যাঁ, আমরা ওই কিওয়ার্ড গুলো থেকে নিয়ে একটা ইন্টিগ্রেটেড একটা কাজ করতে পারি, সেটা বেশ অ্যাডভান্স লেভেলের একটা কাজ হবে। হ্যাঁ, এমনিতে সাধারণত আমাদের যেটা হয়, যারা ন্যাচারাল সায়েন্স নিয়ে কাজ করে তারা ন্যাচারাল সায়েন্স বেসড টপিককে চিন্তা করে, যারা সোশ্যাল সায়েন্স নিয়ে কাজ করে সোশ্যাল সায়েন্স বেসড বিষয়গুলো নিয়ে চিন্তা করে, তাই না? যারা লাইফ সায়েন্স নিয়ে চিন্তা করে ওই রিলেটেড প্রোগ্রামগুলো চিন্তা করে। বাট এখন একটা ট্রেন্ড দেখা গিয়েছে যে যারা বিভিন্ন ডোমেইনকে ইন্টিগ্রেট করে কাজ করতে পারে তাদের রিসার্চ ক্যালিবারটাও মাশাআল্লাহ অনেক বেড়ে যায়, এবং ওনাদের কাজগুলো সাইটেশন অনেক বেশি হয়। হ্যাঁ, যেমন ধরেন যে কোনো একটা টপিকের সাথে আপনি যদি সাস্টেইনেবিলিটি এই কিওয়ার্ডটা ব্যবহার করেন যে ফিল্ডেরই থাকেন, অথবা আপনি এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি ইউজ করতে পারেন, অথবা ক্লাইমেট চেঞ্জ ব্যবহার করতে পারেন, এই ধরনের কিছু হট টপিক আছে যেগুলো যদি আমরা আমাদের রিলেভেন্ট টপিকের সাথে ট্যাগ করতে পারি তখন আমাদের ওই কাজের ভ্যালুটা অনেক বেড়ে যাবে। হ্যাঁ, যেমন আমাদের বেশ কিছুই আসছে, আমরা চেষ্টা করি যে এটাকে ট্যাগ করে একটা রিসার্চ প্রপোজাল আমরা ডেভেলপ করতে পারি কিনা। ওকে, আমাদের একটা কিওয়ার্ড ছিল এআই। ওকে, আমাদের আরেকটা কিওয়ার্ড ছিল মোস্ট প্রবাবলি রিনিউয়েবল এনার্জি, না? ওকে, আরেকটা কিওয়ার্ড ছিল, ওকে ফাইন, আমাদের আরেকটা কিওয়ার্ড ছিল ব্লু ইকোনমি মোস্ট প্রবাবলি, না? ওকে, আরেকটা ছিল আমাদের ম্যানেজমেন্ট। ওকে ফাইন, আমরা দেখি এটা দিয়ে আমরা কোনো টপিক নিয়ে আসতে পারি কিনা। হ্যাঁ, ওকে, এখানে দেখেন একটা কাজ আমরা পেয়েছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন মেরিন ইকোসিস্টেম ম্যানেজমেন্ট অ্যাড্রেসিং ক্লাইমেট থ্রেটস টু কেনিয়াস ব্লু ইকোনমি। এখানে আমাদের যতগুলো কিওয়ার্ড এসেছে বেশ কয়েকটা কিওয়ার্ড কিন্তু এই একটা টপিক কভার করেছে, লাইক আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে, ম্যানেজমেন্ট এসেছে, ব্লু ইকোনমি এসেছে, আমরা ক্লাইমেট নিয়ে কথা বলেছিলাম, ক্লাইমেট এসেছে। তারপর হচ্ছে আপনার
এখানে কোস্টাল রিসোর্স ম্যানেজমেন্ট এসেছে, ব্লু ইকোনমি এসেছে, আবার রিনিউয়েবল এনার্জি এন্ড ব্লু ইকোনমি নিয়ে কাজ হয়েছে। হ্যাঁ, আমাদের এই ফিল্ডগুলোতে কি কি কাজ হয় সেটা নিয়ে আমরা একটা ধারণা পেতে পারি। ওকে, আমরা ধরলাম যে আমাদের প্রথম যে কাজটা ফ্রন্টিয়ার্স ইন মেরিন সায়েন্স। ফ্রন্টিয়ার্স ইন মেরিন সায়েন্স, এটা বেশ ভালো একটা কাজ। এখন আসেন যে আমি কাদের কাছ থেকে কাজ সম্পর্কে ধারণা নিব, এটা একটু জানা দরকার। হ্যাঁ, সব জার্নাল থেকে, সব পাবলিশার্স থেকে কিন্তু আমি আইডিয়া নিতে পারি না। তাহলে আইডিয়া নেওয়ার মতো বা আমাদের মডেল এরকম কিছু আছে কিনা, হ্যাঁ, এটা আমাদের একটু চিন্তা করা দরকার। আপনারা কি সবাই পাথফাইন্ডার এর ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন? জি জি স্যার, ভাইয়া জি, দেখতে পাচ্ছি। পাচ্ছি। ওকে, এখানে ভাই তো আমরা এখন যদি একটু দেখি, এখানে দেখবেন আমাদের ওয়েবসাইটে পাবলিকেশনস একটা অপশন থাকে। এই পাবলিকেশনস একটা অপশনে আমরা বেশ কিছু কোলাবোরেটিভ রিসার্চ করি। এবং আমাদের যে কোর্সগুলো থাকে ওই কোর্সগুলোতে যে রিসার্চ ফেলোরা আসেন, ওনারাও একটা গ্রুপ করে একজন প্রতিটা গ্রুপে একজন সুপার মেন্টর বা সুপারভাইজারের সুপারভিশনে থেকে ওনারা আহ, কাজগুলো গ্রুপ ওয়ার্ক করে পাবলিশ করেন। হ্যাঁ, এবং আনটিল পাবলিকেশন পর্যন্ত তাদেরকে সুপারভাইজ করা হয়। এটা ছাড়া আবার অনেক আছে, যেমন আমরা বিভিন্ন ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশনের সাথে কোলাবোরেটিভলি কাজ করেও আমরা রিসার্চ পাবলিশ করে থাকি। তো এটার কিছু স্যাম্পল আমাদের যে প্রায় মাশাআল্লাহ মোর দেন 100 প্রজেক্ট আমাদের পাবলিশড হয়েছে, এটা কিছু স্যাম্পল আমাদের ওয়েবসাইটে এরকম আপনার দেওয়া থাকে। ওকে, এর মধ্যে দেখেন আমরা এখানে একটা কথা, একটা অপশন দেওয়া আছে যে উই পাবলিশড আওয়ার রিসার্চ, আমরা আমাদের রিসার্চ গুলো কোন কোন জায়গায় পাবলিশ করি। হ্যাঁ, এটা কিছু স্যাম্পল এখানে দেওয়া আছে, যেমন এলসভিয়ার, ফ্রন্টিয়ার্স, হ্যাঁ, স্প্রিঞ্জার, টেলর এন্ড ফ্রান্সিস, উইলি, এগুলো হচ্ছে গ্লোবালি রিনাউন্ড জার্নাল ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এই পাবলিশার্স গুলো থেকে যে জার্নাল গুলো ওনারা আপনার প্রকাশ করে থাকেন, যে জার্নাল গুলো লঞ্চ করে থাকেন, এই পাবলিশার্স গুলোর একটা ভ্যালু আছে। এটা প্রায় কোনো জার্নাল আছে প্রায় আপনার 100 বছর ধরে কাজ করছে। তো এই তাদের 100 বছরের যে অ্যাক্টিভিটি, এটার কারণে তারা এক একটা ব্র্যান্ড হয়ে গেছে জার্নাল ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তো এই যে পাবলিশার্স গুলো থেকে যে জার্নাল গুলো প্রকাশিত হয়, ওই জার্নাল গুলো ভালো জার্নাল। এটা ইন টার্মস অফ ইম্প্যাক্ট ফ্যাক্টর বলেন, ইন টার্মস অফ ইন্ডেক্সিং বলেন, জার্নালের যেগুলো ম্যাট্রিক্স গুলো আছে, যেই ম্যাট্রিক্স গুলো দিয়ে একটা জার্নালকে মানুষ ভালো জার্নাল হিসেবে মূল্যায়ন করে, ওনাদের মোস্ট অফ দ্য জার্নাল সেই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করেছে। আর যদি কোনো জার্নাল এখনো সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করতে নাও পারে, এটার ব্র্যান্ড ভ্যালুর কারণে মানুষের একটা ধারণা বদ্ধমূল হয়ে গেছে এই পাবলিশার্স গুলো থেকে যে জার্নাল গুলো আছে সেগুলো খুবই ভালো জার্নাল এবং কোয়ালিটি সম্পূর্ণ কাজ পাবলিশ করে থাকে। আজকে যদিও সে ইম্প্যাক্ট ফ্যাক্টর পায়নি, আজকে যদিও সে একটা ভালো ইন্ডেক্সে নিতে পারেনি, কিন্তু উইথ দ্য পাসেস অফ টাইম তার প্রিভিয়াস যে রেকর্ড সেটা বলে সে সেটা পাবে। তো তাদের সম্পর্কে মানুষের একটা ভালো ধারণা থাকে যে তারা ভালো ক্যাচি আইটেম নিয়ে কাজ করে, হোয়াট ইস্যু নিয়ে কাজ করে। হ্যাঁ, যেমন ডোনারদের একটা ট্রেন্ড থাকে, কোন কোন রিসার্চকে কোন সময় তারা বেশি ফান্ড পায়, প্রফেসররা কোন সময় কোন ধরনের রিসার্চকে বেশি প্রিফেয়ার করে, এই বিষয়গুলো কে স্ক্রিন আউট করেই কিন্তু রিসার্চের নভেলিটি আছে কিনা, এই বিষয়গুলোকে চিন্তা করেই কিন্তু ওরা পাবলিশ করে। সো এই যে জার্নাল গুলোর কথা বললাম, অথবা এই পাবলিশার্স গুলো থেকে যে জার্নাল গুলো আসে, ওখান থেকে যদি আমি আমার রিলেভেন্ট টপিককে চুজ করি, আশা করা যায় আমি এরকম যুগের সাথে তাল মিলিয়ে পটেনশিয়াল টপিক গুলো নিয়ে কাজ করতে পারবো। ওকে, এখানে দেখেন আরো কিছু বিষয় আছে, যেমন ক্রসরেফ, পাবমেড, দোয়াচ, হ্যাঁ, তারপর আছে আপনার স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, এগুলা হচ্ছে লিডিং ইন্ডেক্সিং। অনেক পাবলিশার, যেমন আপনারা যদি দেখেন, আমরা যদি এলসভিয়ারটা দেখি কবে আসছে, হ্যাঁ, এলসভিয়ার পাবলিশিং কোম্পানি সম্পর্কে দেখা যাচ্ছে গুগলে এলসভিয়ার আমি সার্চ করছি, আপনারা কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে ফাইন, দেখেন এলসভিয়ার পাবলিশটা হচ্ছে 1880-তে, তাই না? আজকে থেকে প্রায় 200 বছর আগে নেদারল্যান্ডে এটা এস্টাবলিশড হয়েছে। ওকে, এই 200 বছর সময়ের মধ্যে সে তার একটা পজিশন কিন্তু রিসার্চ কমিউনিটিতে জায়গা করে নিছে।
ওকে, তারপর আমরা কার কথা বলেছিলাম? স্প্রিঞ্জার। আমরা যদি স্প্রিঞ্জার সম্পর্কে চিন্তা করি, স্প্রিঞ্জারে দেখেন, ওকে, আমরা যদি স্প্রিঞ্জার সম্পর্কে জানতে চাই, উইকিপিডিয়া থেকে আমরা একটা ইনফরমেশন তো নিতেই পারি, তাই না? এটা জার্মানে, হ্যাঁ, এটা হচ্ছে জার্মানিতে, সেটা 1842। দ্যাট মিনস এটা এলসভিয়ারও আগে থেকে তার যাত্রা, এলসভিয়ারের আরো আগে থেকে তার যাত্রা শুরু করে, তাই না? ওকে, ফাইন। তারপর আমরা আরেকটা কথা কি বলছিলাম? উইলি, না? আমরা একটু উইলিটা দেখি, উইলি কবে থেকে কি করছে। হ্যাঁ, উইলি দেখেন 1807, সেটা ইউনাইটেড স্টেটস থেকে ওরা কাজ করছে, এটা তারও আগে থেকে যাত্রা শুরু করেছে। ওকে, তারপর আমরা বলেছিলাম টেইলর এন্ড ফ্রান্সিস। ওকে, টেইলর এন্ড ফ্রান্সিস আমরা যদি চিন্তা করি, টেইলর এন্ড ফ্রান্সিস দেখেন 1852-তে তারা কাজ শুরু করেছে, এটা অস্ট্রেলিয়ান একটা পাবলিশার্স। তাহলে দেখেন গ্লোবাল যে, আমরা যদি বলি যে জায়ান্ট যে ইন্ডাস্ট্রি গুলা, যে পাবলিশার্স গুলা রিসার্চ কমিউনিটিটাকে কন্ট্রোল করতেছে বা আপনার জার্নাল ইন্ডাস্ট্রিকে লিড করতেছে, যে পাবলিশার্স গুলা, তারা বেসিক্যালি 4টা জায়গা থেকে আসছে, তাই না? আমরা এখানে পেলাম কোন কোন জায়গা? আমরা যদি প্রথম যাই, একটা হচ্ছে নেদারল্যান্ড থেকে এলসভিয়ার, জার্মানি থেকে হচ্ছে স্প্রিঞ্জার, ইউএসএ থেকে হয়েছে উইলি, এবং ট্রেইলর এন্ড ফ্রান্সিস হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। ওকে, এখন ওনারা কাজ করছে, তার মাঝে এই যে কেউ 100 বছর, 150 বছর, 200 বছর থেকে কাজ করে ওনারা পুরা কমিউনিটিটাকে কিন্তু ওনাদের কাজের মাধ্যমে একটা গ্রহণযোগ্যতা তৈরি করে ফেলেছে, যে কারণে এরা নতুন কোনো জার্নাল বের করলেও মানুষ হুমড়ি খেয়ে এটার পিছনে লাগে, যে এখানে যদি আমি এখন পাবলিশ করে ফেলতে পারি, তাহলে কি হবে? এই জার্নালটা আজকে যদি ইম্প্যাক্ট ফ্যাক্টর নাও থাকে, এক সময় পাবে। হ্যাঁ, তখন কি হবে? আমি প্রথম দিকে কোনো একটা জার্নালে কাজ পাবলিশ করা কম্পারেটিভলি ইজি। এই জার্নালটা যত পুরনো হতে থাকবে, সে তত রিভিউ প্রসেসকে আরো কি করতে থাকে? কঠিন করতে থাকে। ওকে, এখন আসেন, যে জার্নালগুলো আমরা দেখছি, দেখেন 1800 সাল থেকে শুরু হয়েছে, না? তারপরে এই যে 1900 বা আমাদের যে আপনার 2000, এই জায়গাগুলোতে কোনো নতুন ইন্ডাস্ট্রি আসলো কিনা, এদেরকে চোখে চোখ রেখে কাজ করার জন্য আরো 2টা পাবলিশার্স চলে আসলো, ফ্রন্টিয়ার্স এবং এমটিপিআই। এই যে 100 বছরের মধ্যে কিন্তু আর ওইরকম রিকগনাইজড কোনো ইন্ডাস্ট্রি দাঁড়াইতে পারে না। হ্যাঁ, তো এর মধ্যে আমরা যেটা বললাম, আমাদের যে প্রথম কাজটা, এই যে দেখেন আমরা ওয়েবসাইট থেকে ফ্রন্টিয়ার্স ইন মেইন সাইট। আচ্ছা, আমরা যদি ফ্রন্টিয়ার্সটা দেখি, ওনার কি অবস্থা? আমরা যদি ফ্রন্টিয়ার্স এর কথা চিন্তা করি, ফ্রন্টিয়ার্সটা হচ্ছে সুইজারল্যান্ডের, এটা দেখেন 2007, একদমই রিসেন্ট তারা কাজ শুরু করেছে। বাট রিসেন্ট যদিও তারা কাজ শুরু করে, ইন্ডাস্ট্রিটা করছে কি দেখেন, তাদের পাবলিশার্সটা অলরেডি তাদের সাইটেশন হচ্ছে 9.4 মিলিয়ন। তাদের যে আর্টিকেল গুলো পাবলিশ করেছে, যে রিসার্চ গুলো তারা পাবলিশ করেছে, সেটা 9.4 মিলিয়ন রিসার্চে সাইটেড হয়েছে। হ্যাঁ, এবং ওনারা 3.7 বিলিয়ন রিসার্চ কিন্তু আর্টিকেল আকারে পাবলিশড করেছে। ওকে, তাদের জার্নাল কতগুলো আমরা যদি দেখি, তাদের দেখেন 229টা জার্নাল, এবং এই জার্নাল গুলা বেশ কোয়ালিটি সম্পন্ন জার্নাল। আমরা যদি একটু দেখি তাদের জার্নাল গুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর বা ফ্রন্টিয়ার্স ইন এইজিং। ওকে, দেখেন ওনাদের ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 3.3। হ্যাঁ, প্রায় 1600 সাইটেশন, সাইট ফ্যাক্টর 3, ওরা ভালো করছে। হ্যাঁ, এলসবিআর এর সাথে স্প্রিঞ্জারের সাথে পাল্লা দিয়ে কাজ করতেছে। ওকে, তারপরে দেখেন আমরা যদি চিন্তা করি, আরেকটা পাবলিশার্স আছে এমডিপিআই। ওকে, ওকে, এমডিপিআই দেখেন ওনারা 1996, এটাও রিসেন্ট শুরু করেছে, এটাও সুইজারল্যান্ড থেকে। ঠিক আছে,
তো ওনারাও কি করেছে দেখেন, ওনারাও বেশ কিছু এরকম ভালো ভালো জার্নাল, যেমন সাস্টেইনেবিলিটি একটা ভালো জার্নাল, হ্যাঁ, এটা তো মার্শাল্লাহ আমরা আহ, বেশ আমাদের রিসেন্ট একটা পাবলিকেশন আসতেছে, এবং এর আগেও মার্শাল্লাহ আমাদের একটা পাবলিকেশন, আমাদের একটা কোলাবোরেটিভ রিসার্চ আমরা এখানে পাবলিশ করেছি, হ্যাঁ, 3.3। আর মোস্ট একদম আমাদের আরেকটা যা পাবলিকেশন এমডিপিআই থেকে আসতেছে, আমি যদি সেটা খোঁজার চেষ্টা করি, ওয়াটার থেকে আমরা একটু নাম লিখি, তাহলে জার্নালের কোয়ালিটিটা কিরকম আমরা একটু, ওকে ফাইন। দেখেন এটারও ইম্প্যাক্ট ফ্যাক্টর 3, হ্যাঁ, বেশ ভালো একটা জার্নাল। তো তারা মোটামুটি মাসাল্লাহ তাদের যে ইয়েতে একটা আপনার জায়গা করে নিচ্ছে। তাহলে এই যে দেখেন শত বছরের মধ্যে এই যে জার্নাল ইন্ডাস্ট্রি, এখানে তাদের সাথে ফাইট করে টিকে থাকতে পারলো কয়টায়, আমরা যদি চিন্তা করি দেখেন টিকে থাকতে পারলো কিন্তু 2টা পাবলিশার্স মাত্র, হ্যাঁ, 2টা পাবলিশার, আরো অনেকে এসেছে কাজ করার চেষ্টা করেছে, কিন্তু কি করতে পারে নাই তাদের সাথে ওই আপনার ওই জার্নালটা এরকম কি তাদের যে কাজ বা তাদের যে জার্নাল কোয়ালিটি মেনটেন করা বা রিসার্চ পাওয়া, হ্যাঁ, যে এই সব বা আপনার যারা সাইন্টিফিক কমিউনিটি আছে ওই কমিউনিটির আস্থা অর্জন করা, এই জায়গাগুলোতে পারে না, ঠিক আছে, এরকম বিভিন্ন কারণে। অথবা আপনারা জানেন আপনার কম্পিটিটর সাধারণত কম্পিট করেই কিন্তু প্রত্যেকটা মার্কেটে সাস্টেইন করতে হয়, তাহলে ওই জার্নালগুলো আইদার মার্কেটে সাস্টেইন করতে পারে নাই, অথবা তাদেরকে সাস্টেইন করতে দেওয়া হয় নাই, যে কোনো কারণে কিন্তু বিষয়গুলো ঘটে গেছে। তারপর আমরা পাথফাইন্ডারের পক্ষ থেকে আমরা 2023 থেকে একটা কাজ শুরু করলাম, পাথফাইন্ডার পাবলিশার্স লাইক, এখানে দেখবেন আমাদেরও অনেকগুলো কাজ আছে, অনেকগুলো জার্নাল আছে, যেটা নিয়ে আমরা আমাদের ইউএসএ থেকে পাথফাইন্ডারের পাবলিশার্স এর কার্যক্রমটা পরিচালনা করা হয়, হ্যাঁ। এখানে আপনারা দেখবেন যে মাশাআল্লাহ এটা আমাদের হচ্ছে পাথফাইন্ডার পাবলিশার্স এর যে নিউ ডিজাইন, যেটা আমরা রিসেন্টলি লঞ্চ করতে যাচ্ছি। এখন হচ্ছে আমরা পাথফাইন্ডার পাবলিশার্স থেকে মাশাআল্লাহ আমাদের বেশ কিছু প্রজেক্ট পাবলিশড হয়েছে। এখানে মাশাআল্লাহ আমাদের এরকম ক্রস রেফ একটা হচ্ছে ইউএস এর একটা ইন্ডেক্সিং, হ্যাঁ, বেশ মাশাআল্লাহ রিনাউন্ড একটা ইন্ডেক্সিং মাশাআল্লাহ আমরা পেয়েছি। এবং আমাদের আপনারা যদি দেখেন যে এটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনের আমাদের একটা জার্নাল পাথফাইন্ডার অফ রিসার্চ, যেখান থেকে আমরা মাশাআল্লাহ সবগুলো ডোমেইন থেকে যে কাজগুলো আমরা করে যাচ্ছি, এআই নিয়ে কাজ হচ্ছে, লাইফ সায়েন্স নিয়ে কাজ হচ্ছে, বিভিন্ন ইয়ে দিয়ে কাজ হচ্ছে, এবং এই জার্নালগুলো দেখবেন মাশাআল্লাহ অল্প সময়ের মধ্যে যে রিনাউন্ড যে ইন্ডেক্সিং গুলো আছে মাশাআল্লাহ আমরা বেশ কিছু প্রায় 20টার উপরে ইন্ডেক্সিং মাশাআল্লাহ আমরা এই 2 বছর তো হয় নাই, আমরা 23 থেকে কাজ শুরু করেছি, প্রায় 1.5 বছরের কিছু সময় আমাদের কাজগুলোর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা নেওয়া শুরু করেছি। কিন্তু এখানে যে বিষয়টা থেকে আমরা এই কথাগুলোতে গিয়েছি সেটা হচ্ছে এই যে টপিক সিলেকশন করার সময়, এজন্য যে কোনো জার্নালের টপিক নিলেই আমার এই কাজটা পাবলিশড হবে না, হ্যাঁ, আমাকে ভালো জার্নাল থেকে, ভালো কোয়ালিটির পাবলিকেশন থেকে, ভালো ইন্ডেক্সওয়ালা জার্নাল থেকে, অথবা ভালো পাবলিশার্স এর জার্নাল থেকে যদি আমি টপিক নিতে পারি, তাহলে আমার এই টপিকটা কি হবে, এই টপিকটা একটা ডিমান্ডেড টপিক নিয়ে আমি কাজ করতে পারবো, এবং একটা নোভেল একটা টপিক নিয়ে আমি যখন কাজ করব আমার কি হবে, এই কাজটা আমার পাবলিকেশন করা সহজ হবে, যে বিষয়টা অলরেডি কমিউনিটিতে আছে, হ্যাঁ, অলরেডি এক্সিস্টিং। এই ধরনের রিসার্চ কিন্তু পাবলিশ করা কঠিন, বা এই ধরনের প্রপোজাল নিয়ে যেটা নিয়ে অনেক কাজ হয়ে গেছে, আমি যদি এরকম কোনো একটা প্রপোজাল ডেভেলপ করি, তাহলে পিএইচডি প্রপোজালের ক্ষেত্রে এই প্রপোজালটা গ্রান্ট হওয়া অনেক কঠিন হয়ে যাবে। এখানে দেখেন যে টাইটেলটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন মেরিন ইকোসিস্টেম ম্যানেজমেন্ট অ্যাড্রেসিং ক্লাইমেট থ্রেটস টু কেনিয়াস ব্লু ইকোনমি, এতটুকু পর্যন্ত এটা কেনিয়াতে কাজ হয়েছে, এটা বোঝা যাচ্ছে, তাই না? এখন এটাকে আমি আমার পার্সপেক্টিভে কিভাবে সাজাইতে পারি, আমরা যদি এটাকে কপি করে নিয়ে আসি, হ্যাঁ, আমরা আমাদের কিভাবে, এখন আমরা আবার ওয়ার্ডে চলে যাব, ঠিক আছে, আমরা যে বিষয়টা নিয়ে কাজ করতে চাই, যদি আমরা সেভাবে একটা ওকে দেখেন, তাহলে আমরা
আমাদের টপিকটা সিলেক্ট করলাম এইটা, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইয়ে নিয়ে কাজ করবো। এখন এইটাকে আমরা কাস্টমাইজ করব কিভাবে? এটা তো অলরেডি কাজ হয়ে গেছে, তাহলে কেন আমাকে এটা পাবলিশ করবে, তাই না? এখানে একটা মজার বিষয় হলো রিসার্চের ক্ষেত্রে, ধরেন এই কাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লু ইকোনমি এবং ইকোসিস্টেমকে ট্যাগ করে কেনিয়াতে কাজ করেছে। হ্যাঁ, ওনারা কেনিয়ার রিসোর্স নিয়ে কাজ করেছে, কেনিয়ার ইকোসিস্টেম নিয়ে কাজ করেছে। তো এইখান থেকে আইডিয়া নিয়ে আমি এটাকে কি করতে পারি, বাংলাদেশের পার্সপেক্টিভে করতে পারি, ঠিক আছে? এবং এটাকে দেখেন, আমি যদি একটু ইয়ে করার চেষ্টা করি, এখানে কিওয়ার্ড আমার কি কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ম্যানেজমেন্ট, ইকোসিস্টেম, ব্লু ইকোনমি। ওকে, আমরা যদি এটাকে কিওয়ার্ড ধরে আমরা একটা টাইটেল ডেভেলপ করি, আমরা যদি দেই, আমরা একটা লিঙ্কিং করার চেষ্টা করি, লিঙ্কিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স and blue economy in the context of environmental sustainability. ওকে, আমরা যদি এটা চিন্তা করি, ওকে, এখন দেখেন আমরা যদি চাই এই একটা টপিক নিয়ে কাজ করতে পারবো। এখন এটাকে আমি যদি চাই বাংলাদেশ পার্সপেক্টিভে করব, হ্যাঁ, আমরা এখানে লিখতে পারি ইনসাইটস ফ্রম, আপনি চাইলে বাংলাদেশ লিখতে পারেন, অথবা ইনসাইটস ফ্রম, যে আপনি যদি চান যে ওনারা মেরিন মেনশন করেছে, আমরা এখানে মেরিন মেনশন করে দেই, সেটাও পারবো, হ্যাঁ। অথবা ওনারা মেরিন করেছে, আমরা যদি অন্য আরেকটা পার্সপেক্টিভে করতে চাই, ইনসাইট ফ্রম দা ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ, ওকে, এটা আমরা করতে পারি, ঠিক আছে, ইনসাইট ফ্রম দা ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ। দেখেন এটা একটা ক্যাচি হয়, হ্যাঁ। অথবা আপনি ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভও করতে পারেন, অথবা ইনসাইট ফ্রম দা সুন্দরবনস, হ্যাঁ, যে কোনো একটা বিষয়। এখন কোনটা সুন্দর লাগে দেখেন, আমরা যদি এটা চিন্তা করি, ইনসাইট ফ্রম দা সুন্দরবন একটা বিষয়, আরেকটা আমরা যখন দিব ইনসাইট ফ্রম দা ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ, এটার মধ্যে একটা কিন্তু ওয়েট আছে এটার জন্য, হ্যাঁ। এভাবে যে কোনো ভাবে আমরা এটা করতে পারি, যেভাবে ইচ্ছা। আমরা যত কাজ করব আস্তে আস্তে আমরা এই বিষয়গুলো বুঝবো যে একটা টাইটেলকে, হ্যাঁ, আমরা কিভাবে ক্যাচি করতে পারি। তাহলে আমরা একটা টাইটেল নিলাম যে আমরা এটা নিয়ে কাজ করতে চাই, ওকে। এখন আসেন, এটা নিয়ে আমরা কেন কাজ করব, এই কাজটা কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়টাকে, যে আমরা ওই যে এআই, তারপর হচ্ছে আপনার ব্লু ইকোনমি, ইকোসিস্টেম ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটার সিগনিফিকেন্সটা কি, এটা যদি আমরা পেতে যাই, আমাদেরকে এখন যেতে হবে আবার আইডিয়া নেওয়ার জন্য। আমরা যেই মডেল পেপারটা নিয়েছিলাম, যে কোনো একটা কাজ করার সময় প্রথমে আমাকে একটা মডেল পেপার সিলেক্ট করে নিতে হবে। মডেল পেপার যদি আমার থাকে, আমার কাজ করাটা অনেক ইজি হয়ে যাবে, আদারওয়াইজ আমাকে অনেক সাফার করতে হবে কাজটা গুছানোর জন্য। এখানে দেখেন, প্রথমেই the blue economy has become a focal point for fostering economic growth, societal environments and environmental conservation, এই বিষয়টা নিয়ে ডিসকাস করেছে, ওকে। আমি এখন বলি, তাহলে প্রথম হচ্ছে যে আমরা যে টাইটেলটা নিলাম, এই টাইটেলটা আমরা কেন নিয়েছি, এই বিষয়টা আমাদেরকে ডিসকাস করতে হবে, হ্যাঁ, কেন আমরা এই টাইটেলটা নিলাম, এটা কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে একটা টাইটেল নিলাম, তাহলে রিসার্চ প্রপোজালে প্রথমে আমার কি থাকতে হবে, এটা কেন গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটার প্রথমটা হচ্ছে আমরা টাইটেলের পরেই আমাদের যেটা আসে ইন্ট্রোডাকশন পার্ট।
ইন্ট্রোডাকশন পার্টে আমাদের প্রথম একটা বিষয় থাকতে হয়, সেটা হচ্ছে আমরা যদি ওভারভিউ বলি এজ এ জেনারেল, এমন একটা সেন্টেন্স আমাকে প্রথমে নিয়ে আসতে হবে বা এমন একটা প্যারাগ্রাফ আমাকে নিয়ে আসতে হবে যেটার মাধ্যমে অল্প কথার মাধ্যমে আমার এই রিসার্চটা কেন গুরুত্বপূর্ণ, এটার কন্ট্রিবিউশনটা কি, আমি যেই ফিল্ডে কাজ করতেছি সেটা চলে আসে। ঠিক আছে, এটাকে আমরা বলছি ওভারভিউ অর ব্যাকগ্রাউন্ড। ওকে, এই বিষয়টা আমরা একটা রিসার্চের মধ্যে নিয়ে আসবো। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এটা জাস্টিফিকেশন, এটা কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমরা নিয়ে আসব। তারপর হচ্ছে তো এটা গুরুত্বপূর্ণ আমরা আনলাম, তাহলে আমাদের এখানে এই গুরুত্ব জাস্টিফিকেশনটা আবার নিয়ে আসতে হয় কিন্তু, অথবা রিসার্চ গ্যাপ, এই দুটাকে আমরা একসাথে ডেসক্রাইব করতে পারি। হ্যাঁ, আরেকটা বিষয় থাকে যে আমি এই যে বিষয়টা নিয়ে কাজ করতেছি, একটা বিষয়কে বিভিন্ন আঙ্গিক থেকে দেখা যায়, তাহলে এখানে আমি কি কি বিষয় দেখতে চাই। আমার এই যে টাইটেলটা যে ব্লু ইকোনমি এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি, এখানে আসলে এনভায়রনমেন্ট অনেক ব্রড একটা বিষয়। আমি স্পেসিফিক্যালি কি কি বিষয় দেখবো, কোন কোন জায়গাটাতে ফোকাস করব। হ্যাঁ, এই যে আমি কি দেখবো, কোন কোন জায়গাতে ফোকাস করব, কয়টা বিষয়ে ফোকাস করব, কয়টা ইন্ডিকেটর ফোকাস করব, কয়টা প্যারামিটার থেকে আমি এই বিষয়গুলো দেখব, এটাকে আমরা বলছি অবজেক্টিভস। ঠিক আছে, মোটামুটি এই কয়েকটা বিষয় আমার অবজেক্টিভসে থাকবে। এখন আমরা যে বিষয়গুলো বললাম, এখন আসেন আমরা দেখি ওনারা কিভাবে ওনাদের ইন্ট্রোডাকশনটাকে সাজিয়েছে। এখানে দেখেন, দ্য ব্লু ইকোনমি হ্যাজ বিকাম এ ফোকাল পয়েন্ট ফর ফস্টারিং ইকোনমিক গ্রোথ, সোসাইটাল এনভায়রনমেন্ট অ্যাডভান্সমেন্ট এন্ড এনভায়রনমেন্টাল কনজারভেশন। ওনারা ব্লু ইকোনমির একটা কন্ট্রিবিউশন এখানে মোটা দাগে বলে দিল। ঠিক আছে, তারপর দেখেন এই যে বিষয়গুলা দেখেন, এখানে সবগুলো একই বিষয় কিন্তু ওনারা ডিসকাস করছে যে ওভারঅল আমরা যদি চিন্তা করি, দেখেন জিডিপি তে কন্ট্রিবিউশন কত, এটা ওনারা ডিসকাস করছে। তারপর হচ্ছে আপনার কেনিয়াতে যাওয়ার আগে এই যে আপনার কেনিয়া যেই কন্টেন্টে বা সাব কন্টেন্টে পড়েছে আফ্রিকা নিয়ে ওনারা ডিসকাস করছে, আফ্রিকার ইকোনমির ক্ষেত্রে এটা কিভাবে কন্ট্রিবিউট করছে। হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু ওনারা ঢুকে যাচ্ছে। তারপর দেখেন কেনিয়া ব্লু ইকোনমিতে কিভাবে সে কাজ করতেছে, ব্লু গ্রোথের ক্ষেত্রে কিভাবে কাজ করতেছে, সোশ্যাল ইম্প্যাক্টটা কি, ইকোনমিক ইম্প্যাক্টটা কি, এটার হ্যাঁ কমিউনিটি ডেভেলপমেন্টে কিভাবে কাজ করতেছে, এই বিষয়গুলো কিন্তু তারা এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসছে। এখানে আসেন আমরা বের করি যে এটা যে জাস্টিফিকেশনটা কোন জায়গায় তারা বলেছে। দেখেন এখানে কথা বলছে এই যে নেভারথিলিস দিয়ে এটি একটা কথা বলছে যে দ্য ব্লু ইকোনমি ফেসেস অ্যান eminent threat from climate change and disaster primarily। হ্যাঁ, যে যদিও ব্লু ইকোনমির প্রসপেক্ট গুলো বলছে না, এটার যে আপনার যে গুরুত্বটা কি আসছে, ব্যাকগ্রাউন্ডটা কি আসছে, এখন বলতেছে এত কিছু থাকার পরেও কিন্তু এটার কিছু থ্রেটস আছে। হ্যাঁ, এই যে জাস্টিফিকেশন কেন আমাকে ক্লাইমেট যেতে, এই বিষয়টা বলছে কি, থ্রেড গুলো কোন জায়গায় আছে দেখেন, ওশেন বেসড বিজনেসের ক্ষেত্রে আছে, লাইভলিহুডের ক্ষেত্রে আছে। ওকে ফাইন, তারপর কি বলতেছে দেখেন, the impact of climate change extend to the alteration in ocean climate, sea level, acidity, water circulation and ice। এরকম বলছে যে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট গুলো কি কি হচ্ছে। ঠিক আছে, তারপর আবার বলছে দেখেন মোরওভার কোস্টাল হ্যাজার্ডস সাচ এস সুনামি, ফ্লাডস এন্ড আর্থকুয়েক, এই জিনিসগুলো আছে। দেখেন আস্তে আস্তে ওই যে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি নিয়ে কেন কাজ করা দরকার, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কেন কাজ করা দরকার, এটার কিন্তু চমৎকার একটা ওভারভিউ ওনারা ফুটিয়ে তুলেছেন। তারপর কি বলছে দেখেন, initiating a transformative trajectory towards mitigating climate change necessitates the utilization of cutting edge technological advancement। এই যে আস্তে আস্তে ওনারা জাস্টিফিকেশনে কিন্তু ঢুকছে যে এই যে ক্লাইমেট চেঞ্জের এই যে বিষয়গুলো ঘটছে, এখানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা এই প্রবলেম গুলোকে সলিউশন করার ক্ষেত্রে, সলভ করার ক্ষেত্রে কিভাবে কাজ করতে পারে। দেখেন এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কথা বলা হয়েছে, তার মধ্যে ওনারা কি বলছে যে এআই ইমার্জেস পিভটাল মানে ভাইটাল রোল কাজ করতেছে। হ্যাঁ, এই যে কি কি বিষয়ের ক্ষেত্রে, এনভায়রনমেন্টের ক্ষেত্রে কিভাবে কাজ করতেছে। দেখেন এআই উইদিন দ্য ফিল্ড অফ কম্পিউটার সায়েন্স এনকম্পাসেস
দ্য ডেভেলপমেন্ট অফ সিস্টেম, বিভিন্ন সিস্টেম ডেভেলপ করছে। এই সিস্টেমগুলো কি করছে, যেগুলো আপনার কিভাবে কাজ করছে দেখেন, এই টেকনোলজি গুলো কি করে, অ্যানালাইসিস অফ এক্সটেন্সিভ ডাটা নিয়ে কাজ করতে। তারপর হচ্ছে আপনার এই যে ক্লাইমেট চেঞ্জের যে বিভিন্ন প্যারামিটার আছে না, এনভায়রনমেন্টের প্যারামিটার আছে, লাইক আপনার রেইনফল আছে, টেম্পারেচার আছে, হ্যাঁ, হিউমিডিটি আছে। তা এই যে বিষয়গুলো, এই যে ডাটা সেট গুলা ম্যানেজমেন্টের ক্ষেত্রে এআই কাজ করতে পারে। মোটামুটি তারা এই কথাগুলো, আমি যতটুকু যেহেতু মাশাআল্লাহ আমার এটা নিয়ে বেশ একটু কাজ করার অভিজ্ঞতা আছে, যদিও এই ব্যাপারটা আমি প্রথম পড়ছি, আমি জাস্ট ওই অভিজ্ঞতার আলোকে এই বিষয়গুলো বললাম। যেহেতু আমরা অনেকগুলো বিষয় টাচ করব, আমাদের সময় কম, মোটা দাগে তারা এইভাবে একটা কনক্লুশন ড্র করার চেষ্টা করেছে, যে জায়গাগুলোতে মানে এটা একটা ওনারা স্কোপ বলতেছেন, যে জায়গাগুলোতে এআই কে আমরা এনভায়রনমেন্টের সাথে বা ক্লাইমেটের সাথে ট্যাগ করতে পারি। ওকে, দেখেন, দ্য স্টাডি দেয়ার ফর এক্সামিনস, এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসে, কি কারণে এই স্টাডি এআই কে এখানে অ্যাপ্লিকেশন, এআই এর অ্যাপ্লিকেশনটা কাজ করেছে, এখানে কি করেছে, এই স্টাডিটা এক্সামিন করেছে, কি এক্সামিন করেছে, এআই অ্যাপ্লিকেশন ফর মনিটরিং and managing marine ecosystem to mitigate climate change impacts on Kenya's blue economy। ঠিক আছে, এই যে বিষয়গুলো, এই কারণে, এই সিগনিফিকেন্সের কারণে, এই স্কোপের কারণে এর এই কন্ট্রিবিউট গুলো ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যে স্টাডি গুলো আছে, যে এনভায়রনমেন্টাল যে ম্যানেজমেন্টটা আছে, যে মনিটরিং আছে, ওই সিস্টেমটাতে এই জায়গাগুলোতে ইন্টিগ্রেট করতে পারে। এই জন্য এখানে এই স্টাডিটা এআই অ্যাপ্লিকেশনটা দেখেছে ইকোসিস্টেম ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এবং ওই ইকোসিস্টেমটা হচ্ছে ক্লাইমেট ভালনারেবল একটা ইকোসিস্টেম। হ্যাঁ, যেহেতু বলা হচ্ছে টু মিটিগেট ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট। ওকে, তারপর দেখেন এই যে তারা বললো, এখন দেখেন টু অ্যাড্রেস দিস অবজেক্টিভ, ঠিক আছে, এই যে অবজেক্টিভটা তারা বললো, the research answers the question how does AI aid in mitigating climate change। ওকে, এখানে কিভাবে তারা রিসার্চটা করেছে এটা আমরা ডিসকাস করব মেথডোলজিতে, তাহলে আমাদের ডিসকাশনটা আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন যতটুকু পর্যন্ত ডিসকাস করেছি, আমাদের টাইটেল সিলেকশন, জার্নাল সম্পর্কে একটা ধারণা, পাবলিশার্স এন্ড কি, জার্নাল কি, তারপর হচ্ছে টপিক সিলেকশন করে এটার ইন্ট্রোডাকশনে কি কি বিষয় নিয়ে আসতে হয়, কিভাবে অবজেক্টিভসটাকে ফাইন্ড আউট করতে হয়, এতটুকু পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা, বা এই জায়গাটাতে আপনাদের কোনো কোয়েরিজ আছে কিনা, বা আরো কোনো ভাবে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে কিনা। যে কেউ যদি বলেন, তারপর হচ্ছে আমি মেথডোলজি তারাতে ঢুকবো। হ্যাঁ, ভাই আমার একটা কোশ্চেন আছে। জি বলেন প্লিজ, কে বলছিলেন, একটু নাম বলে পরিচয় দিয়ে তারপর বলুন। জি, আসসালামু আলাইকুম ভাই, আমি শেরতাজ, আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ডিভিএম ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন জি ইন্টার্ন স্টুডেন্ট। জি ডক্টর শেরতাজ প্লিজ। ভাই আমার কোশ্চেন হলো যে আমরা ইন্ট্রোডাকশনে যখন বিভিন্ন লাইন সাইটেশন করছি, আমরা ম্যাক্সিমাম কত সাল পর্যন্ত আমরা করবো, 5 বছর বা 10 বছর, একটু যদি এটা জানাইতেন। ওকে শেরতাজ, খুব চমৎকার একটা কোশ্চেন করেছে। এটা হচ্ছে আমরা চেষ্টা করব মোর রিসেন্ট ডাটা নিয়ে কাজ করার জন্য। হ্যাঁ, এখন ধরেন আমরা ক্লাইমেট চেঞ্জ বলছি বা জলবায়ু পরিবর্তন বলছি, জলবায়ু পরিবর্তনের যে ট্রেন্ডটা, এটা কিন্তু আমি 5 বছর, 7 বছর, 10 বছরের অবজারভেশন থেকে কোনো একটা ডিসিশনে পৌঁছাইতে পারবো না। এটার জন্য আমাকে যেটা করতে হবে, 50 ইয়ার্স, 100 ইয়ার্স, হ্যাঁ, এরকম যত ভাস্ট ডাটা আছে, এটাকে অ্যানালাইসিস করে একটা ডিসিশনে পৌঁছাইতে হবে যে ক্লাইমেটটা হয়তো চেঞ্জ হচ্ছে। এই যে ধরেন যখন মানুষ কথা বলে যে এনভায়রনমেন্টাল চেঞ্জ, যেমন ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচার, ফ্লাকচুয়েশন অফ রেইনফলের পরিবর্তন হচ্ছে, টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে, তাই না? যেমন আমরা যখন ফিল্ড ওয়ার্কে যাই, যখন ক্লাইমেট ভালনারেবল কমিউনিটির সাথে কথা বলি, তারা কিন্তু আমাদেরকে এই কথাটা বলে যে আগে যে সময়, এখন এরকম হচ্ছে যে সময়টাতে বৃষ্টি হওয়ার কথা ওই সময়ে বৃষ্টি হচ্ছে না, আবার যে সময় বৃষ্টি না হওয়ার কথা তখন বৃষ্টি হয়ে যাচ্ছে, যখন বন্যা হওয়ার কথা না, একদম দেখা যাচ্ছে এক রাত্রের মধ্যে পুরো এলাকা ভাসায় নিয়ে যাইতেছে। তখন যদি আমরা বলি যে চাচা এটা আপনি কতদিন ধরে দেখতেছেন, তো এই তো 4-5 বছর, এর আগে কি এরকম ছিল না? না, এর আগে এরকম ছিল না। তাহলে আমাদেরকে এই যে 4-5 বছরের মধ্যে একটা রেডিক্যাল চেঞ্জ হচ্ছে, এই 4-5 বছরের যে পেপারগুলো পাবলিশড হয়েছে,
এটার সাথে এর আগে যে স্টাডি ছিল সেটা যদি কোনো স্টাডিতে পাওয়া যায়, কোনো স্টাডি থেকে আমি রেফারেন্স হিসেবে ডাটাটা নিব, অথবা বিএমডি বাংলাদেশ মেটেরোলজিক্যাল ডেভেলপমেন্ট বোর্ড আছে, যাদের কাছ থেকে আমি 50 ইয়ার্স 100 ইয়ার্স এর ডাটা নিতে পারবো, নিয়ে আমি একটা অ্যানালাইসিস করে এটার যে এভারেজ টেম্পারেচার বের করতে পারবো বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমি বের করতে পারবো। আসলে যে আমরা বলছি টেম্পারেচার বাড়ছে, আসলে কত বাড়ছে, ফ্লাকচুয়েট করছে, আসলে কত কম বেশি ফ্লাকচুয়েট করছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে, এইভাবে আমি ইনফরমেশন গুলো বের করে নিয়ে আসবো। কিন্তু ওই যে 100 ইয়ার্স এর কাজ আমি করেছি, তার মানে 100 বছরের আগের একটা পেপার আমার এখানে রেফার করার দরকার নাই। এই 100 বছরের আগের ইনফরমেশনটা কিন্তু আমি রিসেন্ট একটা পেপার থেকে যদি যেটা থেকে নিয়েছি আমি সেটাকে রেফার করব। কারণ আপনার কাজ যদি কোয়ালিটি সম্পন্ন যে কোনো জার্নাল, হ্যাঁ, বা যে কোনো একজন স্মার্ট রিসার্চারের বৈশিষ্ট্য হলো উনি সবসময় আপডেটেড নলেজ থাকে ওনার কাছে। তো আমরা যত রিসেন্ট ওয়ার্ক গুলোকে সাইট করব, এতে আমাদের কাজের, হ্যাঁ, মানে কোয়ালিটি বাড়বে। আমাদের সম্পর্কে যারা রিডার আছেন অথবা যারা রিভিউয়ার আছেন তাদের একটা ভালো ধারণা এখানে চলে আসবে। ঠিক আছে শেরতাজ? জি ভাইয়া, অনেক সুন্দরভাবে বলেছেন, ধন্যবাদ। ওকে, আর কারো কোনো কোয়েরিজ আছে এতটুকুর মধ্যে? আচ্ছা ভাইয়া, এতক্ষণ যে ডিসকাশনটা গেল, এটা কি ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে এই জিনিসগুলো ইনক্লুড হবে? রাইট, মানে যেভাবে ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে এই বিষয়গুলো ইনক্লুডেড হবে। হ্যাঁ, মানে অল ওভার জাস্ট আমি যে টপিকটা নিয়ে রিসার্চ করব সেই যে কোনো টপিকটার টপিক, সেটা নিয়ে যদি জিস্ট আমি একটা থাকবে। হ্যাঁ, রিসার্চ প্রপোজাল ডেভেলপ করতে চাই, অথবা আমি কোনো বুক চ্যাপ্টার লিখতে চাই, অথবা আমি সায়েন্টিফিক আর্টিকেল রাইট আপ করতে চাই, মোটা দাগে এই কয়েকটা বিষয়কে মাথায় নিয়ে আমরা ইন্ট্রোডাকশনকে সাজাবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এখন আসেন, আমরা প্রথম কি করছিলাম, একটা রিসার্চ যখন আমরা শুরু করব, প্রথম হচ্ছে আমরা কি নিয়ে রিসার্চ করব, তাই না? এই বিষয়টা সিলেক্ট করেছিলাম। এটাকে আমরা কি বলছি? এটা হচ্ছে আমাদের টাইটেল, তাই না, বা টপিক। কোন বিষয়টা নিয়ে আমরা কাজ করব এটা আমরা দেখেছিলাম। এখানে সাধারণত আমি সবসময় মানে কয়েকটা একটা লাইনের মধ্যে এটাকে সাজায় নিয়ে আনতে চাই। সেটা হলো ধরেন কি নিয়ে কাজ করব, এই কি নিয়ে কাজ করবোটা হচ্ছে আমার টাইটেল। ওকে, আর আমি এটা কেন করব, এই কেন করব বিষয়টা আমি ইন্ট্রোডাকশনে নিয়ে আসবো, যেটা আমার ব্যাকগ্রাউন্ড, জাস্টিফিকেশন, রিসার্চ গ্যাপ, আমি যে ইয়াতে বলি। হ্যাঁ, ঠিক আছে, এটা আমি কেন করব, হ্যাঁ, এটা আমি দেখলাম এখানে জাস্টিফিকেশনের মধ্যে থাকে। কেন করব, কেন করব আমি পেলাম যে কি কারণে এটা করা দরকার। ঠিক আছে, ভালো কথা, আমি কাজ করব। তাহলে ওই যে আমরা যে বলছি যে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্ট অনেক বড় বিষয়। এনভায়রনমেন্টের কোন কোন বিষয় আমি দেখব, কি কি দেখব, এই যে কি কি দেখতে চাই, হ্যাঁ, এই কাজটার মধ্যে আমি কি দেখতে চাই, কি কি কোন আঙ্গিকে দেখতে চাই, কি দেখতে চাই, অথবা কোন আঙ্গিকে দেখতে চাই। ওকে, কোন আঙ্গিকে দেখতে চাই, এটাই হচ্ছে কি আমার অবজেক্টিভস। ওকে, এখন আসেন, আমি যে বিষয়টা দেখতে চাই এই কাজটা আমি কিভাবে করব। আমি ঢাকা যেতে চাই, হ্যাঁ, ধরেন আমি বিসিএস এক্সাম দিতে চাই, অথবা আমি কোনো একটা কনফারেন্সে অ্যাটেন্ড করতে চাই, এই কনফারেন্সে আমি অ্যাটেন্ড করতে চাই ওখানে। এটা হচ্ছে আমার টার্গেট, আমি একটা কনফারেন্সে একটা টার্গেট যেতে চাই। এখন কনফারেন্সে যাওয়ার জন্য আমাকে কোথায় যেতে হবে? ঢাকা যেতে হবে। তাহলে আমার পারপাসটা কি, কেন যেতে চাই? কনফারেন্সে যেতে চাই, তাই না? এখন কনফারেন্সে আমি কেন যেতে চাই, এটা জাস্টিফিকেশনটা কি? কনফারেন্সে বিভিন্ন নতুন অপরচুনিটি পাওয়ার জন্য যাইতে পারি, সায়েন্টিস্ট হিসাবে নিজের রিসার্চটাকে প্রেজেন্ট করার জন্য যাইতে পারি। এটা হচ্ছে আমার জাস্টিফিকেশন, কেন আমি যাইতে চাই। ওকে, এখন আসেন অবজেক্টিভস। হ্যাঁ, এই যে কনফারেন্সে আমার যে জার্নিটা, এটা আমি কিভাবে যাব? হ্যাঁ, আমি তো যাইতে চাই, কিভাবে যাব, যাওয়াটা আমার কিভাবে হবে? সেটাকে আমি বাই বাসে যাব, সেটাকে আমি এয়ারে যাব, না ট্রেনে যাব? ঠিক আছে, এটা হইতে পারে। আমি যদি যাওয়ার মোড অফ ট্রান্সপোর্টেশন, মোড অফ মুভমেন্টের আঙ্গিকে চিন্তা করি, অথবা আমি যদি ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিতে চিন্তা করি, এই যে আমার অবজেক্টিভ কনফারেন্সে যাওয়া, এটা আমার অবজেক্টিভটা কি? কনফারেন্সে সাধারণত মানুষ কয়েকটা কারণে যায়। ফার্স্ট কারণ হলো কনফারেন্সে মানুষ যায় নেটওয়ার্কিং এর জন্য। ঠিক আছে, যে বিভিন্ন
ন্যাশনাল ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টদের সাথে আমার একটা নেটওয়ার্কিং হবে, একটা কোলাবোরেশন হবে, অনেক প্রফেসরদের সাথে আমার মিট হইতে পারে ইন ফিউচার। এই যে আমার যে নেটওয়ার্কটা হলো, এটাকে ডেভেলপ করে ওনাদের সাথে আমি ফিউচার কোলাবোরেশন এর জন্য কাজ করব। সেটা মাস্টার্স এর জন্য হতে পারে, পিএইচডি এর জন্য হতে পারে, অথবা কোনো বাইলেটারাল কোলাবোরেশনের জন্য হতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো। এখন আসেন যে আমরা রিসার্চ করলাম, আমরা এখানে এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি দেখতে চাই, এটা আমরা কিভাবে দেখবো? এই যে কিভাবে দেখবো, এটা আমরা আইডিয়া এখন কিভাবে দেখবো, আমি তো নতুন, তাহলে আগে এই ধরনের একটা কাজকে নিয়ে পাবলিশ করছে, তারা কিভাবে এই কাজটাকে উঠাই নিয়ে আসছে, এটা থেকে যদি আমি একটা ধারণা নিই, এবং তারা যেইভাবে কাজ করছে, দেখেন প্রত্যেকটা কান্ট্রির টপিক যদিও এক হয়, কনটেক্সট আলাদা। তো ভাইয়া এই আপনি কি আমার কিছু শো কান্ট্রি করতেছেন কি? কনটেক্সটে আমিও সেইভাবে কাজটা তুলে নিয়ে আসতে পারবো কিনা, এটা দেখার জন্য ওনাদের ব্যাপারটা আমাকে কি করতে হবে, স্টাডি করতে হবে। ওকে, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি, একটু আইডিয়া নেই যে ওনারা কিভাবে ডাটাটাকে তুলে নিয়ে আসছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি। ওকে, ওনারা এখানে দেখেন প্রথমেই বলছে, এটা ওনারা আপনার দেখেন ম্যাটেরিয়ালস এন্ড মেথডস এর একটা পার্ট কিন্তু এখানে ডিসকাস করেছে। দেখেন এআই অ্যাপ্লিকেশন ফর মনিটরিং, এটা কিভাবে তারা কাজ করেছে। এখানে দেখেন, দ্য স্টাডি এমপ্লয়েড এ কম্প্রিহেন্সিভ এন্ড সিস্টেমিক অ্যাপ্রোচ টু ইনভেস্টিগেট দ্য অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, এই অ্যাপ্রোচটা কি ছিল আমরা দেখি। প্রথম হচ্ছে a systematic literature review was conducted to identify relevant studies report। মানে এখানে একটা হচ্ছে প্রাইমারি অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে সেকেন্ডারি ডাটা কালেকশন। হ্যাঁ, প্রাইমারি ডাটাগুলো আমরা সাধারণত ফিল্ড ওয়ার্ক থেকে নিতে পারি, ল্যাব ওয়ার্ক থেকে নিতে পারি। ওকে, আর সেকেন্ডারি ডাটাগুলো আমরা সাধারণত কোত্থেকে নেই, সেকেন্ডারি ডাটাগুলো আমরা লিটারেচার থেকে নেই। লিটারেচার কি ধরনের লিটারেচার থেকে নেওয়া যেতে পারে, দেখেন এখানে ওনারা বলেছে বিভিন্ন পাবলিকেশন থেকে নিয়েছে, রিপোর্ট থেকে নিয়েছে, রিলেভেন্ট স্টাডিজ থেকে নিয়েছে। ওকে, এখন তারপর দেখেন এই কাজগুলো, এই যে লিটারেচার গুলো নিয়েছে, হ্যাঁ, আমরা কি বলেছিলাম, ডাটাটা আমরা দুই ভাবে কালেক্ট করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে প্রাইমারি ডাটা কালেকশন আর একটা হচ্ছে সেকেন্ডারি ডাটা কালেকশন। প্রাইমারি কালেকশনটা কোনটাকে বলছি, আমি এজ এ রিসার্চার, আমি আমার রিসার্চের জন্য, আমার স্পেসিফিক টপিকের জন্য আমি যেইভাবে ডাটা কালেক্ট করেছি, সেটা সাধারণত আমি ল্যাব ওয়ার্ক থেকে করতে পারি, ফিল্ড ওয়ার্ক থেকে করতে পারি। হ্যাঁ, আমরা যদি ফিল্ড ওয়ার্ক থেকে করি, সেটা কোশ্চেনিয়ার বেস কাজ করতে পারি। ঠিক আছে, কোয়ালিটেটিভ মেথডে আমি কাজ করতে পারি, কোয়ান্টিটেটিভ মেথডে কাজ করতে পারি, অথবা মিক্স মেথডে করতে পারি। কোশ্চেনিয়ার বেস কোশ্চেন করে করে ডাটা কালেকশন করতে পারি, অথবা আমি ল্যাব ওয়ার্ক করে যেমন কোনো একটা কিট ব্যবহার করতে পারি, যে কিট ব্যবহার করে আমি ওখানে ফাইন্ডিংসটাকে নিয়ে আসতে পারি। একটু কাইন্ডলি মিউট করেন, যারা কথা বলছেন তারা একটু মিউট করে নেন, অথবা আমি একটু মিউট করে দেই। হ্যাঁ, ইয়ে হয়, নিজেরা মিউট করে নিলে ভালো, আমরা কাজ করছি। আপনারা একটু মিউট করে নিলে আমি দেখি কারটা, হ্যাঁ সবারটা বোধহয় মিউট করা আছে, একটু খেয়াল করলেই হবে। হ্যাঁ, যারা সবারটা মিউট করা থাকে, নয়তো ডিসকাশনের মধ্যে ইন্টারাপ্ট হলে আসলে একটু সমস্যা হয়। হ্যাঁ, ওকে, এখন আমরা এখানে দেখেন ওনারা প্রথমে আপনার সেকেন্ডারি যে ওয়ার্ক নিয়ে কথা বলেছে, লিটারেচার রিভিউ নিয়ে। তারপর আমরা দেখি the research was conducted in English and the time frame for inclusion of limited to the past decade। কত বছরের ডাটা নিয়ে কাজ করছে দেখেন, তারা 2014 থেকে 24 টাইম ফ্রেমটা বলছে, 10 বছর নিয়ে তারা কাজ করেছে। ওকে, তারপর আমরা যদি দেখেন data collection involve extracting relevant information from the এখনো তারা লিটারেচার নিয়ে করছে। হ্যাঁ, to assess the potential of AI addressing Kenya's blue economy challenges analytic framework। আচ্ছা, এটা পুরোটাই তারা লিটারেচার বেস কাজ করছে। হ্যাঁ, এখন আসেন আমরা একটু দেখার চেষ্টা করি, যদি প্রাইমারি ওয়ার্ক আমরা করতে চাই, হ্যাঁ, তাহলে আমরা কিভাবে করতে পারি। এখন আমরা একটা রিসার্চ প্রপোজাল স্যাম্পল নিয়ে কথা বলবো। ওকে, তাহলে ওই ডিসকাশনটা করা আমাদের জন্য সহজ হবে। ওকে, এখানে দেখেন একটা রিসার্চ প্রপোজাল, এটা আমাদের অস্ট্রেলিয়ার একটা
ইউনিভার্সিটিতে এটা সিলেক্টেড হয়েছিল। তো ওখান থেকে আমরা একটু কথা বলি যে আমরা রিসার্চ, এই যে এখানে দেখেন এই সেম যে এটা একটা প্রাইমারি ওয়ার্ক, যেহেতু পিএইচডির জন্য রিসার্চ প্রপোজাল সিলেক্ট হয়েছিল, তারপরে এখানে অনেক কারেকশন ছিল, ওইভাবে কারেকশন করে দেওয়া হয়েছে। তো একটা স্যাম্পল নিয়ে আমরা কথা বলছি। ওকে, এখানে দেখেন দ্য স্টাডি উইল বি কন্ডাক্টেড, আমরা একটা প্রপোজাল মানে কি ফিউচারে করব, এখন আমি প্রস্তাবনা দিচ্ছি, রিসার্চটা আমরা এখনো করি নাই, এজন্য কি বলেছে দ্য স্টাডি উইল বি কন্ডাক্টেড, কোথায় করা হবে, এই যে স্টাডি এরিয়া গুলো বলা হয়েছে। তারপর দেখেন এটা লঙ্গিটিউড ল্যাটিটিউডটা বলা হয়েছে ফর মোর স্পেসিফিকেশন ডাটা কালেকশন মেথড, কিভাবে কাজ করা হবে। দেখেন দ্য ডাটা এম্পিরিক্যাল কম্পোনেন্ট অফ দিস ইনক্লুড বাদ কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ ডাটা, ঠিক আছে, দুইটাই থাকবে। ওকে ফাইন, তারপর কি বলছে দেখেন, এখন আমরা দেখি যে ডাটা কালেকশনটা কিভাবে তারা করেছে। এই যে এখানে দেখেন কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডাটাগুলো কিভাবে কালেক্ট করেছে, এখানে তারা বলেছে ইন দ্য ফিল্ড ওয়ার্ক এ নাম্বার অফ টুল সাচ এস কোশ্চেনিয়ার থাকবে, ইন্টারভিউ করবে, ফোকাস ডিসকাশন করবে, ঠিক আছে, এই কয়েকটা বিষয় বলেছে। তারপর দেখেন প্রোডাকশন ডাটা ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ ফিশারিজ অ্যালং উইথ কমিউনিটি পারসেপশন উইল বি ইউটিলাইজড টু কোয়ান্টিফাই দ্য কন্ট্রিবিউশন অফ স্মল স্কেল ফিশারিজ টু। ওকে ফাইন, এখানে দেখেন এই যে সেকেন্ডারি ডাটা উইল অলসো ইনক্লুড রিপোর্টস, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের ওই যে স্টাডিটা ওইটা শুধু সেকেন্ডারি ডাটার উপর ছিল, তাহলে আমরা যদি একটা প্রাইমারি ওয়ার্ক করতে চাই শুধু সেকেন্ডারি ডাটার উপর বেস করে, আমরা কিন্তু কোনো ডিগ্রির জন্য যদি একাডেমিক কোনো কাজের জন্য যদি হয়, তাহলে আমাদের সেটা করা মানে আমার স্টাডির আর কোনো নোবেলিটি থাকবে না। আমার পিএইচডি তে অবশ্যই সেখানে আমার প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা ওয়ার্কের একটা কি থাকতে হবে, কম্বিনেশন থাকতে হবে। আমি আর্টিকেল তৈরি করতে পারি শুধু সেকেন্ডারি ডাটা দিয়ে, আমি লিটারেচার রিভিউ তৈরি করতে পারবো, কিন্তু আমি যখন একটা রিসার্চ প্রপোজাল ফর একাডেমিক পারপাসে চিন্তা করব, সেটা মাস্টার্স এর জন্য হোক, পিএইচডির জন্য হোক, অথবা পোস্টডকের জন্যই হোক, আমাকে কিন্তু কম্বিনেশন থাকতে হবে, প্রাইমারি ওয়ার্ক এবং সেকেন্ডারি ওয়ার্ক দুটার একটা কম্বিনেশন নিয়ে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে আমাদের কাজটাকে সাজাবো। ওকে, এখন আসেন যে আমরা মেথোডোলজিটা করলাম যে আমরা কিভাবে কাজটা করব, ঠিক আছে। এখন এই কাজগুলো করার জন্য আমার কি কি বিষয় প্রয়োজন হবে সেটা কিন্তু আমাকে এখানে মেনশন করা থাকতে হবে রিসার্চ প্রপোজালে। হ্যাঁ, আমরা ওইটা বলবো যে আমরা কত দিনের মধ্যে করব সেটা, যেমন এখানে ধরেন এটা একটা পিএইচডি প্রপোজাল ছিল, সো অগাস্ট 24 থেকে একদম 3 বছরের জুলাই 27 পর্যন্ত একদম ব্রেকডাউন করে করে কোন মাসে, হ্যাঁ, কোন কোয়ার্টারে কতটুকু কাজ হবে, লিটারেচার রিভিউ কখন হবে, হ্যাঁ, এই যে আর্টিকেল রিভিউ আর্টিকেল রাইট করা শুরু করবে, এই বিষয়গুলো বলা হয়েছে, কোশ্চেনের প্রিপেয়ার করা শুরু হবে, এটা বলা হয়েছে। তারপর ফিল্ড রিসার্চ করা শুরু হবে। দেখেন এটা শুরু হয়েছিল অগাস্ট 24, ফিল্ড রিসার্চ কিন্তু প্ল্যান হচ্ছে ওনাদের শুরু করবে সেকেন্ড ইয়ার থেকে, তো সেটা সেপ্টেম্বর 25 থেকে শুরু করেছে। ওকে ফাইন, তারপর দেখেন এই যে থিসিস ডিফেন্স ফাইনালি দিবে 3 ইয়ার্স পরে, এখানে রিসার্চ পেপার রাইটিং করবে, পাশাপাশি কি করবে আপনার পিএইচডি ডিফেন্স দিবে, হ্যাঁ, এই বিষয়টা। তারপর হচ্ছে আমরা কত দিনের মধ্যে এই কাজটা করতে চাই, এটার একটা গ্যাং চার্ট বলে, সেটা এরকম প্রতি মাসে কোন মাসে আমি কি কি কাজ করব, কতটুকু পর্যন্ত কাজ করব, কখন থেকে কতটুকু কাজ করব, এইটা এইভাবে একটা যেমন গ্যাং চার্টের হচ্ছে এক পাশে থাকে আমার কলামে থাকে আমি কি কি অ্যাক্টিভিটি করছি, এখানে দেখেন অ্যাক্টিভিটি গুলোর নাম বলা আছে, তারপর কোন মান্থ, এ ফর অগাস্ট, এস ফর সেপ্টেম্বর, এভাবে মান্থ গুলোকে 36 মান্থ পিএইচডির জন্য নিয়ে আসা হয়েছে। তো 24 এর অগাস্ট থেকে শুরু হচ্ছে, সেপ্টেম্বরের জুলাই গিয়ে শেষ হবে, এইভাবে 34 মান্থকে আপনার একদম ডিস্ট্রিবিউট করে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। ওকে, তারপর আসেন আমরা যে ফাইলটাতে কাজ করছিলাম এখন সেই ফাইলটাতে চলে যাই। হ্যাঁ, আমরা যেই ফাইলটাতে, এটা অনেক লম্বা একটা ডিসকাশন, তারপর আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে সবগুলো পয়েন্টকে টাচ করে, হ্যাঁ, আমরা ডিসকাশনটা করার জন্য, যেন আল্লাহ চায় তো আপনারা নিজেরা বুঝতে পারেন। আমরা এই যে, হ্যাঁ, আমাদের মেথোডোলজি গেল, তাই না, মেথোডোলজিতে আমাদের কি থাকলো, আমরা যদি বলি আমরা কিভাবে কাজটা করব, তাই না, মেথোডোলজি হচ্ছে আমরা কিভাবে করব, এই কিভাবে, সরি, আমরা যদি বাংলায় টাইপ করতে চাই কিভাবে করব, হ্যাঁ, কিভাবে করব, কি পদ্ধতিতে করব, তাই না। আমরা দেখলাম যে আমরা এখানে দুইটা পদ্ধতি আমরা নিয়ে ডিসকাস করেছি, একটা হচ্ছে কি আমার প্রাইমারি ওয়ার্ক,
ওকে, আরেকটা হচ্ছে আমার সেকেন্ডারি ওয়ার্ক। ওকে, সেকেন্ডারি ওয়ার্ক, ঠিক আছে। তারপর আরেকটা কি ছিল আমাদের মেথোডোলজিতে? টাইম ফ্রেম লাগবে, তাই না? টাইম স্কেডিউল লাগবে, কত দিনের মধ্যে আমরা এই কাজগুলোকে করে নিয়ে আসতে চাই, ঠিক আছে। এই টাইম স্কেডিউলটা আমরা টেবিল আকারে দিতে পারি, অথবা স্মার্ট হচ্ছে আমরা গ্যাং চার্ট আকারে দিতে পারি, ঠিক আছে। এখন এই যে আমি কাজগুলো করব, হ্যাঁ, এই কাজগুলো করে আমি কি পাবো? ওকে, এটাকে আমরা বলছি আউটপুট, ঠিক আছে। এই আউটপুটটা অবজেক্টিভসে দেখেন আমরা বলি কি করতে চাই, যে বিষয়টা আমি করতে চাই এটাই তো আমি পেতে চাই, তাই না? ফাইনালি ওই বিষয়টাই আমি যখন রিসার্চটা করার আগে আমি এটা করতে চাই বলি, আর রিসার্চ আমার যখন করা শেষ হয় আমি এটা পেয়েছি বলি, তাই না? এটাকে আমরা বলি কি পাবো। তাহলে অবজেক্টিভস গুলার যে অ্যাচিভমেন্ট, অবজেক্টিভস এর অ্যাচিভমেন্টটাই হচ্ছে কি আমাদের আউটপুট, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে মোটা দাগে বলি অ্যাচিভমেন্ট অফ অবজেক্টিভস, আউটপুটটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট অফ অবজেক্টিভস। যদি আমার 3টা অবজেক্টিভস থাকে আমি 3টা আউটপুট নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। অ্যাচিভমেন্ট অফ অবজেক্টিভস, এটা আমার আউটপুট, এটা থাকতেই হবে, ম্যান্ডেটরি। আমি যে বিষয়গুলো বলতেছি এটা ম্যান্ডেটরি, যেমন ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আউটপুট, হ্যাঁ, এইটা ম্যান্ডেটরি। তারপর হচ্ছে আরেকটা বিষয় থাকতে হয় মোটা দাগে, সেটা হচ্ছে বাজেটিং। এই যে কাজগুলো আমি করতেছি এটার জন্য আমার কি পরিমাণ বাজেট প্রয়োজন হইতে পারে। আমরা যখন এটা পিএইচডির জন্য বা পোস্টডকের জন্য বা মাস্টারের জন্য, মাস্টার্সের জন্য আমরা কোনো একটা এই বাজেট, ঠিক আছে, যে এই যে আমি এটা পাবো, তো এটা পাইতে গেলে আমার কি পরিমাণ রিসোর্স প্রয়োজন আছে, কি পরিমাণ ফাইন্যান্সিয়াল সাপোর্টের প্রয়োজন আছে, এটা আমাকে মেনশন করতে হবে। হ্যাঁ, এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের যে অ্যাকসেপ্টেড যে প্রপোজাল গুলা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যে মাশাআল্লাহ অ্যাকসেপ্টেড হয়েছে, সেখানে আমরা কিভাবে করেছিলাম এটা একটু আমরা আপনাকে দেখানোর চেষ্টা করি, আমরা বাজেট অ্যালোকেশনটা কিভাবে করেছিলাম। ওকে, ফাইন, আমরা যদি বাজেটটা দেখার চেষ্টা করি। ওকে, এই প্রপোজালটাতে আমরা বাজেটটা এইখানে নিয়ে আসছি, দেখেন। যেমন বাজেট, হ্যাঁ, কি কি লাগবে, যেমন আমরা আমাদের স্টাডি এরিয়া ছিল সিলেটে, তাই না? তাহলে সিডনি থেকে সিলেটে আমাদের আসতে হবে, কতবার আসতে হবে, এটা কত কস্ট হইতে পারে, অ্যাকোমোডেশন, 1 মাস যদি আমি ফিল্ডে থাকি সেটার জন্য আমার প্রতিদিন $30 করে যদি খরচ হয়, 30 দিন আমার কত লাগবে, খাওয়া দাওয়ায় কিরকম খরচ হতে পারে। তারপর আরেকটা ফিল্ড ছিল আমাদের যে আপনার হিলসা স্যাংচুয়ারিতে, 5th হিলসা স্যাংচুয়ারি শরীয়তপুরে, তাহলে ওখানে আমাদের কস্ট কত ছিল, আমরা আপনার এখানে যে ট্রান্সপোর্টেশনের জন্য $60 রেখেছিলাম, ওখানে আমরা 1 মাস থাকবো, 1 মাসে আমাদের অ্যাকোমোডেশন প্রতিদিন $30 হলে 900 না, খাবার দাবারে এই খরচ হতে পারে এই একদম। তারপর ওখান থেকে আমরা বাংলাদেশের কাজ শেষ করে সিডনিতে যাব, টোটাল আমরা বলেছি যে এখানে আমাদের $6130 এটা লাগবে আমার এই ফিল্ড সার্ভেটাকে উঠায় নিয়ে আসার জন্য, পুরো পিএইচডি জার্নিটা শেষ করার জন্য না, কিন্তু আমি যেই রিসার্চ বাজেট ফর দেখেন ফিল্ড ওয়ার্ক, ফিল্ড ওয়ার্কের জন্য আমার কত লাগবে আমি সেটা মেনশন করেছি। আর আদার যে বিষয়গুলো আমার লাগবে সেটা তো আসলে হচ্ছে ইউনিভার্সিটি আমাকে কি কি ফ্যাসিলিটি দিবে, হ্যাঁ, এটা সাধারণত অথরিটি ঠিক করে। এজ এ রিসার্চার রিসার্চটা তুলে আসার জন্য আমার কি ধরনের খরচ প্রয়োজন সেটা আমার থাকবে। আবার ধরেন আর্টিকেল প্রসেস, আমি যদি কোনো একটা পেপার পাবলিশ করতে চাই সেটার জন্য যদি আমার আর্টিকেল প্রসেসিং চার্জের প্রয়োজন হয় সেটাও আমি মেনশন করবো, যে আমার আর্টিকেল প্রসেসিং চার্জ, লাইক আমরা যদি এখন Q1 এর কথা চিন্তা করি, Q1 এর এভারেজ আর্টিকেল প্রসেসিং চার্জ লাগছে প্রায় $2,500 থেকে $3,000। তাহলে এটা আমি যদি আমার যদি পিএইচডি হয়, আমি যদি চিন্তা করি আমার পিএইচডি যে থিসিস থাকবে সেটা আমি 3টা চ্যাপ্টারের মধ্যে ডেসক্রাইব করব, প্রতিটা চ্যাপ্টার থেকে আমি একটা Q1 পাবলিকেশন করব, সেজন্য আমার $3,000 করে বাজেট প্রয়োজন। তাহলে সেটা আমি কি করব, প্রথমেই আমি বাজেটটা রেখে নিব, তাহলে যেটা কি হবে আমার কাজটা আমি অনেক স্মুথলি আগাতে পারবো। হ্যাঁ, তো এই মোটামুটি একটা রিসার্চ প্রপোজালে আমরা যদি চিন্তা করি এই কয়েকটা বিষয়কে নিয়ে আমাদেরকে ইনশাআল্লাহ একটা রিসার্চ প্রপোজাল ডেভেলপ করতে হবে। আর এই প্রত্যেকটা বিষয়ের জন্য অনেক ইন ডেপথ ডিসকাশন প্রয়োজন। হ্যাঁ, যেমন মাশাআল্লাহ আমাদের এখানে
যেমন পাথফাইন্ডার ইন্ট্রোডাকশনের উপরে কিন্তু আমাদের বিশাল প্রায় 2 আওয়ার্স এর ডিসকাশন আছে, মেথোডোলজির উপর 2 আওয়ার্স এর ডিসকাশন আছে, তাই না? এই প্রত্যেকটা বিষয় যে আপনার সায়েন্টিফিক আর্টিকেল রাইট আপের উপর ডিসকাশন আছে, হায়ার স্টাডি যেটা স্কলারশিপের উপর, ফান্ডেড স্কলারশিপ ম্যানেজ করা, প্রফেসরের সাথে কমিউনিকেশন করা, এসওপি ডেভেলপ করা, এই প্রত্যেকটা বিষয় প্রফেসর মেইলিং এর ক্ষেত্রে প্রায় 4 আওয়ার্স এর ডিসকাশন আছে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় একদম ধাপে ধাপে মাশাআল্লাহ আমাদের এখানে ডিসকাস করা হয়। তো যদিও আমাদের এটা মাশাআল্লাহ আমরা চেষ্টা করেছি যে আপনাদের কাছে একটা রিসার্চ প্রপোজাল ডেভেলপ করার জন্য কি কি বিষয় মাথায় নিয়ে করতে হয় এট এ গ্ল্যান্স আপনাদের সাথে মাশাআল্লাহ আমরা প্রায় 1.5 ঘন্টা ডিসকাশন করেছি, যেন একটা ফুড ফর থট আমরা পাই। হ্যাঁ, আমরা এখন যত ঘাটবো, যত অ্যানালাইসিস করব, যত স্টাডি করব, তত মাশাআল্লাহ আমরা এই কাজটাকে আরো তত বেশি এক্সপার্টাইজ ডেভেলপ করতে পারবো। এই ছিল মোটামুটি আমাদের আজকের ডিসকাশন। তো আপনাদের মাশাআল্লাহ এখন আমরা যেটা করব, কিছু কোশ্চেন এন্ড আনসারিং সেশনে নেওয়ার চেষ্টা করব, রিসার্চ পাবলিকেশন হায়ার স্টাডি রিলেটেড যে কোনো বিষয়ে, শুধু রিসার্চ প্রপোজাল না, যে কোনো বিষয়ে আপনারা ডিসকাস করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। যদি মাশাআল্লাহ আমার জানা থাকে আমি আনসার দেওয়ার চেষ্টা করব, আর যদি আমার জানা না থাকে আমি জেনে, আমাদের টিম আছে এটা নোট রাখবে, যে পার্সন কোশ্চেন করবেন ওনাকে সেটা মেসেজটা পৌঁছানোর চেষ্টা করা হবে। এরকম হবে না যে একটা বিষয় আমি জানি না কিন্তু আসলে আপনাদেরকে চাপা মেরে চলে গেলাম, এরকম হবে না ইনশাআল্লাহ। তো যে কোনো বিষয় যদি জানার থাকে কাইন্ডলি একটু জিজ্ঞাসা করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন কাইন্ডলি? আমি রেহসানুজ্জামান হৃদয়। আমি বর্তমানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি। ওকে, প্লিজ। জি বলেন প্লিজ। আমার একটা রিসার্চ প্রপোজাল তৈরি করার সময় আসলে কোনো ওয়ার্ড লিমিট বা পার্টিকুলার কোনো বাউন্ডারি আছে কিনা, যে এত লিমিটের মধ্যে আমাদের লিখতে হবে, এরকম কোনো কিছু? এটা ডিপেন্ড করে আপনি যে অর্গানাইজেশনের জন্য লিখছেন বা যে অথরিটির জন্য লিখছেন ওনারা আপনাকে কোনো লিমিটেশন দেয় কিনা। হ্যাঁ, তাদেরই এর উপর এটা ডিপেন্ড করে যে আপনি কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, কত পেজের মধ্যে লিখতে হবে, এটা অনেক সময় গাইডলাইন দেওয়া থাকে। তো এটা এক একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, এটা ভেরি করে, কেউ চায় অনেক ইন ডিটেল আপনি লিখেন, তখন আপনার যদি এই যে আমরা যে স্ট্রাকচারটা বলেছি, আপনার স্ট্রাকচারটা যদি ঠিক থাকে তখন আপনি যাকে লিখলেন উনি যদি ধরেন ইন ডিটেলস চায়, উনি আপনাকে বলবে যে আপনি আরেকটু ইন ডিটেলস লিখেন, এটার কারণে আপনার অপরচুনিটি মিস হবে না। আবার কেউ যদি চায় যে আপনি একটু কনসাইসলি এটা প্রেজেন্ট করেন, উনি আপনাকে বলবেন যে আপনি আরেকটু কনসাইসলি প্রেজেন্ট করেন। হ্যাঁ, এটার কারণে আপনার অপরচুনিটি মিস হবে না। জি, থ্যাংক ইউ। আর কোনো বিষয় জানার আছে বা আপনি আপনি কি আনসারটা পেয়েছেন আপনার কোশ্চেন? জি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ যদি কোনো বিষয় জানার থাকে? স্যার একটা একটা রিভিউ আর্টিকেল লিখতে গেলে স্যার এটার মধ্যে কি কি টপিক থাকতে হবে এবং এটার কত পৃষ্ঠার মধ্যে হতে হবে স্যার, এই ধরনের কোনো লিমিট আছে কিনা? আচ্ছা, রিভিউ আর্টিকেলের ক্ষেত্রে হয়েছে যে এটা আলাদা একটা ডিসকাশন। হ্যাঁ, আমরা যেমন আপনাকে হচ্ছে যে আপনাকে বেশ প্রথম হচ্ছে যেমন আজকে আমরা যেরকম মডেল পেপার নিয়েছি না, এরকম মডেল পেপার ফাইন্ড আউট করতে হবে। তো এখন একটা পেপারকে ধরে যদি আমি একটা রিভিউ আর্টিকেল তৈরি করতে চাই, তাহলে ওই কাজের সাথে আমার অনেক সিমিলারিটি থাকবে না, তখন সিমিলারিটি ইন্ডেক্সিং আসতে পারে। আর যদি ধরেন কনটেক্সট আলাদা, যেমন আমরা আজকে কেনিয়ার একটা পেপার নিয়ে, এটা যদি আমি বাংলাদেশ কনটেক্সটে ওই সেম বিষয়গুলো দেখি অসুবিধা নাই তাদের, কারণ কেনিয়ার যে জিওগ্রাফি, বাংলাদেশের জিওগ্রাফি আলাদা, কেনিয়ার যে আপনার পার ক্যাপিটাল ইনকাম, আমাদের পার ক্যাপিটাল ইনকাম আলাদা, কেনিয়ার মানুষের ভালনারেবিলিটি, আমাদের ভালনারেবিলিটি আলাদা, তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস, আমাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস আলাদা, তাদের রিসোর্স, ন্যাচারাল রিসোর্স যে স্ট্যাটাস বা ম্যানেজমেন্ট যে অ্যাপ্রোচ আমাদের আলাদা। ওইভাবে আমি যদি কাজ করতে চাই তাহলে শুধু যদি কান্ট্রি দুইটা হয়, কনটেক্সট আলাদা হয়, একটা পেপারকে ধরে নিয়ে আমি মডেল কাজ করতে পারবো। কিন্তু কারণ এটা তো আমার প্রাইমারি ওয়ার্ক না, প্রাইমারি ওয়ার্ক না থাকায় আমি একটা পেপারকে নিয়ে যদি লিটারেচার রিভিউ করতে চাই অনেক বেশি সিমিলারিটিস আসবে। হ্যাঁ, সেজন্য আমাকে যদি গ্লোবাল পার্সপেক্টিভে ধরেন আপনি আপনার ডিপার্টমেন্ট কোনটা?
স্যার যিনি ইলেকট্রিক্যাল এন্ড কোশ্চেন ইলেকট্রনিক্স করেছেন আপনার ডিপার্টমেন্ট কোনটা? স্যার ত্রিপলিতে। ট্রিপলি, ওকে ফাইন। ধরেন আপনি আইওটি নিয়ে কাজ করতেছেন অথবা আপনি মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছেন, ওকে, এখন অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতেছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বললাম, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে লাইক আপনি ধরেন আপনার বাসা বাংলাদেশে, আপনি চিন্তা করলেন বাংলাদেশের যে আমাদের আজকে আমরা যেটা ব্লু ইকোনমি নিয়ে কথা বললাম, এটা যদি আরেকটু ছোট আঙ্গিকে চিন্তা করি, আমরা যদি ফিশারিজ এর পার্সপেক্টিভে চিন্তা করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে নিয়ে খুব কম কাজ হয়েছে, অ্যাকোয়াকালচার নিয়ে চিন্তা করলে খুব কম কাজ হয়েছে, ব্লু ইকোনমি নিয়ে চিন্তা করলে খুব কম কাজ হয়েছে। তাহলে যে আমি এটার প্রসপেক্টটা কি বাংলাদেশে হইতে পারে এটা নিয়ে একটা স্টাডি করতে পারে, তাহলে আপনাকে গ্লোবাল প্রসপেক্ট গুলো নিয়ে এসে বাংলাদেশ এটা নিয়ে কাজ করা যেতে পারে এই ধরনের একটা কনক্লুশন ড্র করতে হবে। তখন আপনাকে কি করতে হবে, কয়েকটা কনটেক্সট, যেমন ধরেন আমরা যদি কন্টিনেন্ট চিন্তা করি, আপনি ইউএসএ থেকে কিছু উদাহরণ নিয়ে আসতে পারেন, অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসতে পারেন, তাই না? তারপর হচ্ছে আফ্রিকান কন্টিনেন্ট থেকে আনতে পারেন, এশিয়ান কোনো কান্ট্রিকে যদি হয়, এই একটা ধরেন 4টা বা 3টা মডেল পেপারকে ধরে নিয়ে আপনার রিসার্চে কি কি বিষয় থাকবে ওই পয়েন্টগুলো নিয়ে নিয়ে প্রথম হচ্ছে মোটা দাগে আপনার হেডিং সাব হেডিং এইভাবে রেজাল্ট সেকশনটাকে দাঁড় করাইতে হবে। তারপর হচ্ছে ওই পেপারগুলো থেকে আপনাকে আইডিয়া নিয়ে লিখতে হবে, এবং যদি ওই পেজ থেকে কোনো বিষয়ে আপনি ইনফরমেশন নেন সেটাকে প্যারাফ্রেজিং করে তারপর আপনার স্ট্রাকচার দাঁড় করাতে হবে। এটা প্রায় বিশাল একটা ডিসকাশন যে একটা আর্টিকেলকে কিভাবে ডিসকাস করতে হবে। আমি মোটা দাগে বলার চেষ্টা করছি, আপনি কি কিছুটা ভাই আমি বলতে পেরেছি আপনি যেরকম চেয়েছেন? যিনি কোশ্চেন করেছেন জি আপনি স্যার, মানে আপনি যে বুঝেছি বিষয়টা এখন জানতে একটা চেয়েছেন আমি কি বলতে পেরেছি? ছিল না স্যার এই জিনিসটা নিয়ে। আচ্ছা, আরেকটা কথা বলি, যদি কোনো বিষয়ে মানে আপনারা যেভাবে চান আমি সেভাবে জি মানে স্যার, জি হয়তো আমার বলাটা ওইরকম হচ্ছে না, তাহলে আমাকে ডিরেক্টলি বলবেন। এরকম না যে আমি কি মনে করবো, এরকম না, আমি কি মনে করছি সেটা থেকে আপনি বিষয়টা বুঝে যাওয়া দরকার। হতে পারে আজকের পরে আর কোনো সেশনে আপনার সাথে আমার দেখা নাও হইতে পারে। আর কারো কোনো কোশ্চেন আছে বা কোনো বিষয় জানার আছে আপনাদের? হ্যাঁ, ভাইয়া, আমার আমার একটা প্রশ্ন ছিল। আমার নাম তানিয়া, আর আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে টিচিং, এডুকেশন রিলেটেড কাজের জন্য আর কি। আমি জানতে চাচ্ছি যে প্রথমে যে আপনি স্যাম্পল একটা আর্টিকেল বের করলেন, আমরা কি এরকম স্যাম্পল খুঁজে দেন ওটার মতো স্টেপ ওয়াইজ ফলো করব, নাকি আমরা রাইট, আমাদের নিজেদের আমি মতো করে হচ্ছে বের আসলে করব? ওইভাবেই দেখানোর চেষ্টা করেছি আপনি যখন ডেস্কে বসবেন আপনি কাজটা কিভাবে করবেন, সেম প্রসেসেই যেতে হবে, হ্যাঁ। তার আচ্ছা। মধ্যে আরো কয়েকটা ওয়ে আছে, যেমন আমি হয়তো আজকে একটা ওয়ে থেকে দেখাইছি যে গুগল স্কলার থেকে আরো কয়েকটা আপনার এরকম প্ল্যাটফর্ম আছে যে জায়গাগুলো থেকে আমি মানে টপিকের আইডিয়া নিতে পারবো, ঠিক আছে? যেমন আপনি রিসার্চ জি, গেট থেকে নিতে পারেন, আপনি জি, একাডেমিয়া থেকে নিতে পারেন, হুম। জি। তারপর হচ্ছে এই যে বিভিন্ন জার্নালের ওয়েবসাইট থেকে গিয়ে আপনার দেখবেন ফাইন্ড এ জার্নাল অপশন আছে, ফাইন্ড এ টপিক অপশন আছে, এগুলো থেকেও কিন্তু আমরা আইডিয়া জেনারেট করতে পারি, হ্যাঁ। আচ্ছা। আমাদের মাশাআল্লাহ পাথফাইন্ডারের যে আমাদের যে কন্টেন্ট গুলো ওখানে প্রায় 2 আওয়ার্স এর একটা ডিসকাশন আছে, যে মাশাআল্লাহ টপিক এন্ড জার্নাল সিলেকশন। তো এটা হুম, অনেক সময় আমাদের দেখবেন আমাদের পেজে কিছু শর্ট ভিডিও থাকে, ইউটিউবে কিছু হুম, ডিসকাশন থাকে, ওখানে হয়। হুম, আর এটা নট লাইক দ্যাট যে পাথফাইন্ডারেই আপনাকে ইনভলভ হতে হবে, কিন্তু হুম, হুম, যে কোনো একজন মেন্টরের সুপারভিশনে থেকে অথবা যে কোনো একটা টিমের সাথে থেকে যদি আমরা রিসার্চটা করি, তাহলে আমাদের এই যে মানে এই বিষয়গুলো কিন্তু বুঝার বিষয়, হ্যাঁ। জি, জি, এবং বেশ ইন ডেপথ একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা দরকার। এই জন্য কোনো একটা টিমের সাথে অথবা কোনো একজন মেন্টরের সুপারভিশনের থেকে অথবা কোনো একটা প্ল্যাটফর্মের থেকে এই কাজগুলো আমাদের করলে সুবিধা হবে ইনশাআল্লাহ, হ্যাঁ। জি, জি, জি ভাইয়া, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমরা আমাদের আজকের সেশনটা এখানেই শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল আর কি, মানে আজকে যে ক্লাস নিলেন, আমরা নেক্সট ক্লাসের প্রিপারেশন হিসেবে কি দেখবো, বা আমাদের কি কোনো অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক থাকবে কিনা অ্যাডভান্স আচ্ছা, প্রিপারেশন আপনি হিসেবে? কি আমাদের কোনো কোর্সে এনরোল করা আছে?
জি জি। ওকে, যদি থাকেন সেটা আপনাদের যারা আমাদের কোর্স ফেলো আছেন তার তো যদি কোনো কোর্সে থাকেন ওই কোর্সের আলাদা গ্রুপ আছে তাই না, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপে সেটা মানে অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে ইনশাল্লাহ। এখানে আমাদের কিছু গেস্টরাও আছেন তাই না, যারা আমাদের কোনো কোর্সে এনরোল করা না, রাইট? এরকম কেউ আছেন যারা আজকে প্রথম পাথফাইন্ডারের সাথে আমাদের কোনো কোর্সে এনরোল করা না, জাস্ট আমাদের স্পেশাল ডিসকাশনটাতে আজকে পার্টিসিপেট করছেন? জি ভাইয়া, আমি আছি আর কি। ওকে ফাইন। আরো কেউ আছেন? হ্যাঁ ভাই, আমি আছি। আমার নাম ফুয়াদ, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কম্পিউটার সায়েন্স। আমি কোনো কোর্সে এনরোল নেই আর কি। ওকে ফাইন। ফুয়াদ, তারপর হচ্ছে রেহান, আপনারা মাশাআল্লাহ আজকের ক্লাসটা কি বুঝতে পেরেছেন মোটামুটি? জি, অনেক ইনফরমেটিভ ছিল। আহ, আসলে রিসার্চ প্রপোজাল নিয়ে আমার কিছু কোশ্চেনও ছিল যেগুলো আমি এড়াচ্ছি আপনার সাথে, এবং কিছু কোশ্চেন আমার ভিতরে ছিল যেগুলা আমি পার্টিসিপেন্টের কোশ্চেনের মাধ্যমে আমি উত্তরগুলো পাইছি। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যারেঞ্জিং দিস ফার্স্ট অফ গুড ওয়ার্ক। ধন্যবাদ পাথফাইন্ডারকে। ঠিক আছে, আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইলো। তারপর মাশাআল্লাহ আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, তারপর হচ্ছে ফেসবুক পেজ আছে, এখানে অনেক আমাদের ডিসকাশন গুলো আমরা দেওয়ার চেষ্টা করি। আপনাদের যদি কোনো বিষয়ে কুইরিজ থাকে আপনারা ইনশাআল্লাহ আশা করছি ওখান থেকে ফুলফিল করতে পারবেন, অথবা আমাদের বেশ কিছু কোর্স ডেভেলপ করা আছে, ওই কোর্স গুলো থেকে একদম মাশাআল্লাহ আমাদের একটা সুবিধা হলো যে কেউ যদি একবার আমাদের কোর্সে এনরোল করে লাইফ টাইম ওনার অ্যাক্সেস থাকে, হ্যাঁ, বেচ আপনার বেচ কন্টিনিউ করতে পারে। এরকম না যে একটা কোর্সে এনরোল করলো, কোর্স ব্যাচ শেষ হয়ে গেল আর আসলে জার্নিটা শেষ হয়ে গেল, এরকম না, হ্যাঁ। তো অথবা যে কোনো বিষয় যদি আমাদের পেজে আপনারা কোশ্চেন করেন, ইনশাআল্লাহ কোর্সে এনরোল থাকুক না থাকুক যে কোনো ভাবে ওগুলো আমরা চেষ্টা করি আসলে আনসার গুলো দেওয়ার জন্য। আমাদের পাথফাইন্ডারের টার্গেটই হলো রিসার্চ, পাবলিকেশন এবং হায়ার স্টাডির বিষয়ে আমাদের যারা কমিউনিটি আছে ওনাদেরকে অ্যাওয়ার করা এবং এখান থেকে ওনাদের যে ড্রিম গুলো আছে সেটা অ্যাচিভ করার ক্ষেত্রে হেল্প করা। আসলে আমরা যখন পড়াশোনা করেছি তখন আমরা এই অপরচুনিটি গুলো পাই নাই, হ্যাঁ, যে একটু গাইড দেওয়া, একটু বুঝিয়ে দেওয়া, একটু ধরিয়ে দেওয়া, যেটার কারণে আমরা দেখেছি অনেকেই ফ্রাস্ট্রেশনে ভুগেছে, অনেকে আসলে তো তকদিরে নাই এজন্য পায় নাই, কিন্তু অনেকের মধ্যে একটা আফসোস কাজ করেছে যে যদি আমি পাইতাম। তো এই জিনিসগুলো আমাদের যারা কলিগরা আছেন বা আমাদের যারা জুনিয়ররা আছেন, যারা এখন রিসার্চের প্রতি ডেভোটেড হচ্ছেন, তারা যেন এই ক্রাইসিসটা ফেস না করেন, এই স্ক্যারসিটির মধ্যে না থাকে, একটা ভালো শেয়ারিং হয়, আমরা সবাই মিলে একসাথে কাজ করে আমাদের যে রিসার্চের অ্যাচিভমেন্ট গুলো নিয়ে আসতে পারি, এই জন্য আসলে বেসিক্যালি পাথফাইন্ডারের জার্নিটা শুরু করা, হ্যাঁ। তো এই কাজগুলো করতে গিয়ে আমরা যদি মাশাআল্লাহ আপনাদের যে রিসার্চ, পাবলিকেশন বা হায়ার স্টাডি রিলেটেড যে টার্গেট গুলো থাকে এগুলো পূরণ করার ক্ষেত্রে যদি কোনো জায়গায় মনে করেন যে আমাদের সাথে পরামর্শ করলে আপনাদের উপকৃত হবেন, ফিল ফ্রি টু আস্ক, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।